আজকে ক্লাস হবে, সেই ক্লাসের যে লিঙ্ক, যে কোয়েশ্চেন্স থাকবে, সেই কোয়েশ্চেন্স গুলোকে আমরা আউটফিট অ্যাপটা আছে সেই অ্যাপে এখান থেকে 10টা-15টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা রাখবো। এবং আমরা সকলেই জানি যে ইউনিয়ন বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আগামীকালের যে কটা পরীক্ষা হতে চলেছে, আপাতত জানুয়ারি অবধি, মানে যতক্ষণ না পর্যন্ত নতুন বাজেট আবার সামনে আসছে, ততক্ষণ অবধি যা যা আর কি পরীক্ষা আছে, সেই পরীক্ষায় কিন্তু বা এখান থেকে একটা না একটা প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি। জাস্ট একটা ছোট্ট জিনিস আমি একটু বলবো শুরু করার আগে, জাস্ট আরেকটাই একদম রেডি। ওকে, সো আরেকটা ছোট্ট জিনিস, যার যদি কোয়েশ্চেন্স থাকে, আমরা যেটা করবো, আমরা স্লাইডে আছি এবং প্রত্যেকটা স্লাইডের পর আমরা কিছুটা সময় রাখবো, সেখানে কোয়েশ্চেন্স টাইপ করার থেকে আমার মনে হয় যে একবার ভয়েসে কোয়েশ্চেনটা করলে বেটার। অনেক সময় এটা সুবিধা হয়। সুবিধাটা এই জন্য হচ্ছে যে আমাদের এন্ডেও একটা ইন্টারাকশনস হবে এবং সবাই একসাথে না করে এক একজন করে যদি কোনো প্রবলেম থাকে, সেটাকে সেই ইস্যুটাকে অ্যাড্রেস করব ডেফিনেটলি। কিছু জিনিসকে যদি আমরা ভীষণ টেকনিক্যাল টার্মস ইউজ করতে শুরু করি, তাহলে কিন্তু লেম্যান যারা আছে তাদের মাথার উপর থেকে যাবে, রাইট? ফর এক্সাম্পল, আমি ট্যাক্স, টিডিএস বলছি, ব্যাংকিং টাফ টার্মস ইউজ করছি, ওপর থেকে যাবে। সো ইটস বেটার টু কাম ডাউন টু লেমেন্স ল্যাঙ্গুয়েজ। তো ইউনিয়ন বাজেটটাকেও আমরা একদম সেভাবে সামনে রাখতে চলেছি, একদম লেমেন্স ল্যাঙ্গুয়েজে। আমি ধরে নিচ্ছি এখানে কি কারোর ইকোনমিক সম্পর্কে কোনো ধারণা নেই এবং এটাকে জাস্ট একটা কনভারসেশন হবে, এরকম ভাবে আমরা ক্লাসটা করব। এবার যেহেতু আমি লেম্যানস টার্মে নেমে আসছি, আমি অনেকটা বেশি ইনফোগ্রাফিক্স ইউজ করছি, তো এটা পুরো ইউনিয়ন বাজেটটা কিন্তু একটা ক্লাসে হবে না, আমরা এটাকে টোটাল 3টে ক্লাস নেব। তার মধ্যে ফার্স্ট ক্লাস আজকে, পরশুদিন আরেকটা ক্লাস থাকছে, এন্ড দেন তারপর নেক্সট উইক আরেকটা ক্লাস থাকবে। আমরা এভাবেই স্প্লিট করছি, রাইট? সো ফার এখন অবধি ইটস এভরিথিং পারফেক্ট, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের 2020-কে যদি আমরা ডিফাইন করি, তাহলে সব থেকে বড় দুটো ঘটনা কি? এনি আনসার্স? যদি 2020-কে আমরা 2020 তো এমনিতেও সবার খুব খারাপ গেছে, বাট যদি মনে করি যে দুটো কারণের জন্য স্মরণীয়, তাহলে সেই দুটো কারণ কি কি হতে পারে? Pandemic, one is pandemic, that goes without saying, and Indian economic recession, yes, first time our recession আমাদের হিট করেছে। এগুলো তো রয়েছে বিকজ এটা নতুন কিছু নয়, বিকজ সিন্স উই আর ফেসিং আ গ্লোবাল প্যান্ডেমিক, আ গ্লোবাল ইকোনমিক রিসেশন ইজ অন দ্য ওয়ে, মানে অলরেডি অনেকেই তার জায়গায় আর কি হয়েছে, কিন্তু এটা নতুন কিছু না, ইটস পার্ট অফ দ্য প্রসেস। বাট যেটা লেটার হাফ অফ দ্য ইয়ারকে আমাদেরকে ডিফাইন করেছে, বা এখনো পর্যন্ত ভ্যাকসিন সুপ্রিমেসি, ইটস পার্ট অফ দ্য প্রসেস, কোভিড-19-এরই প্যান্ডেমিকেরই একটা অংশ আমরা বলতে পারি। বাট আরেকটা ঘটনা যেটা কিন্তু প্রথমত সারা দেশে একটা আলোড়ন তুলেছিল, এবং এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে সারা বিশ্বের সেলিব্রিটিসরা ইনভলভ হচ্ছে। গ্রেটা থার্নবার্গের এগেনস্টে দিল্লি পুলিশ একটা এফআইআর পেশ করেছে, মানে এগুলো আমরা দেখতে পাচ্ছি। সো উই অল নো দ্য ফার্মার্স প্রোটেস্ট, ওকে? তো ফার্মার্স প্রোটেস্ট অ্যান্ড দ্য ড্রাকোনিয়ান ফার্ম বিলস, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আমি জানি না ড্রাকোনিয়ান বলাটা এই মুহূর্তে ঠিক হবে কিনা, বাট দ্যাট ইজ কন্ট্রোভার্সিয়াল, আমরা সেই কন্ট্রোভার্সির মধ্যে যাব না। বাট এটা জানতে পারি যে কিছু বিলস নিয়ে আসা হয়েছে, যে বিলসটা কিন্তু একটা ভীষণ মারাত্মক রকমের গ্রিভাইন্স ক্রিয়েট করেছে এবং সেখান থেকে প্রচুর প্রোটেস্টেশন হচ্ছে। তো এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে যখন ইউনিয়ন বাজেটটা পেশ হচ্ছিল, আমি প্রত্যেকটা মিনিট বাই মিনিট আপডেটস দেখছিলাম। আমি তখন নিজে অফিসে ছিলাম, কিন্তু আমি প্রত্যেকটা মিনিট বাই মিনিট আপডেটস দেখছিলাম, এবং মোটামুটি কমন ম্যান, অ্যাজ আ কমন ম্যান হিসেবে আমরা যা প্রেডিকশনস করছি, সেই প্রেডিকশনের সাথে মিলে গেছে। যেরকম এখানে দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস আমরা দেখব, যে হেলথ অ্যান্ড স্যানিটেশনে এবছর কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে ইউনিয়ন বাজেট, আমরা প্রত্যেকটাকে পর্যায়ক্রমে আসবো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ফার্মার্স, মানে এগ্রিকালচার যে সেক্টরটা আছে, সেখানেও কিছু কিন্তু খুব বেশি যে মারাত্মক রকম একটা কিছু হয়েছে এরকম নয়, কিন্তু কিছু জিনিস, কিছু ডিসিশনস নেওয়া হয়েছে, যে ডিসিশনস গুলো ড্রাস্টিক, এবং যেটা হয়তো মেবি আরো এই যে অলরেডি যে প্রোটেস্টটা চলছে সেটাকে ফুয়েল করছে। সো আর কথা না বাড়িয়ে আমরা আজকের যে টপিক সেটাকে শুরু করি, এবং আজকের আমাদের টপিক অফ ডিসকাশন দুটোর উপর থাকবে: ইউনিয়ন বাজেট হেলথ অ্যান্ড স্যানিটেশনে কতটা কি হয়েছে, অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টে কতটা কি প্রেজেন্টেড হয়েছে। ক্লিয়ার? ফাইন, উই ক্যান স্টার্ট।
সো ইউনিয়ন বাজেট 2021, প্রথম কথা যেটা আসছে দ্য টার্ম বাজেট, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স পরীক্ষায়, বিগত পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। সো আমি বলবো যে এইগুলোকে একটু জেনে রাখা। টার্ম বাজেট কেম ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড বুকে which means leather briefcase. ওকে, বাজেট কথাটার উৎপত্তি হয়েছে বুগে কথা থেকে which means a leather briefcase, এবং এটা একটা ব্রিটিশ অনেক অনেক কিছুই আমরা ব্রিটিশদের থেকে অনুকরণ করেছি। তো এই জিনিসটাও, এই অ্যানুয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ইউনিয়ন বাজেটটাও তার মধ্যে পড়ে। মোরারজি দেসাই প্রেজেন্টেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বাজেট স্টিল ডেট, 10টা প্রেজেন্ট করেছেন। নির্মলা সীতারামন, যিনি এখন আমাদের ফিনান্স মিনিস্টার, তিনি 3 নম্বর করলেন। এবং আরেকটা প্রশ্ন অনেক সময় আসে, রাদার ইউপিএসসি তে এসেছিল এর আগে, যেটা প্রথম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম বাজেট কবে পেশ করা হয়েছিল? দ্যাট ওয়াজ অন নভেম্বর 26, 1947, অ্যান্ড আর কে শঙ্কুমন শেট্টি বা ছেট্টি, যেভাবেই বলে আর কি, তিনি প্রেজেন্ট করেছিলেন। 2021 এর যে ইউনিয়ন বাজেটটা, দ্যাট ইজ দ্য 31st বাজেট, এবং প্রথমবার এই আমাদের এখন এট প্রেজেন্ট যিনি ফিনান্স মিনিস্টার সীতারামন, তিনি অনেকগুলো চেঞ্জেস করেছে। কিছু কিছু এর আগের কয়েকটা চেঞ্জ করেছে, এবং এখানে নতুন একটা চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে পেপারলেস বাজেট প্রেজেন্ট করা হয়েছে। ওকে, ডিজিটাল বাজেট বলা যেতে পারে, ডিজিটাল বাজেট পেশ করা হয়েছে। এছাড়াও তিনি আরেকটা নতুন জিনিস করেছিলেন, পাথফাইন্ডার আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে ওই লেদার ব্রিফকেস যেটা বলছিলাম না, যেটা অ্যাকচুয়ালি প্রচলন, মানে বাজেট কথাটা যেখান থেকে এসেছে, বুগে থেকে, সেই যে ট্র্যাডিশনটা আছে, সেই ট্র্যাডিশনটাকেও তিনি ব্রেক করেছিলেন। এবং তিনি একটা নতুন ধরনের, ওই আগেকার দিনে যেটা হতো না, কাপড়ের একটা ব্যাগ থাকতো, সেটাকে দড়ি দিয়ে মোড়া থাকতো, তো সেটাকে বলা হয় বাহি খাতা, যেটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লেজার। তো 2019 সালে তিনি যখন প্রথম ইউনিয়ন বাজেট, তার যখন ফার্স্ট ইউনিয়ন বাজেট ছিল, সেখানেও তিনি কিন্তু এই লেদার ব্রিফকেসের যে ট্র্যাডিশন, সেটাকে ব্রেক করেন, এবং ব্রেক করে বাহি খাতা বা পুরোনো যেটা ইন্ডিয়ান লেজার, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লেজার, সেই ধারাটাকে প্রচলন শুরু করেন। সেটাই তিনি করছিলেন, 2020 তাই করেছিলেন। 2021 ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ পেপারলেস বাজেট ইজ প্রেজেন্টেড। এত অব্দি ক্লিয়ার? এনি ইস্যুস? জাস্ট ইয়েস অর নো। আমি দেখতে পাচ্ছি না, আমি কনভারসেশন, আমি চ্যাট দেখতে পাচ্ছি না। তো যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে ক্লিয়ার করে। স্যার বলছি, ফার্স্ট যে মানে বাজেটটা করেছিল তার নামটা আর সালটা একবার একটু বলে দিন প্লিজ। তার নাম হচ্ছে আর কে শঙ্কুমন শেট্টি, সবই লেখা আছে, এই পিডিএফটা আমরা পুরো আউটফিট অ্যাপে দিয়ে দেবো। আর কে শঙ্কুমন শেট্টি, and the first budget of independent India was presented on November 26th, 1947. Am I clear? Yes sir, thank you sir. Okay, so নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু কখনোই ইউনিয়ন বাজেট হিসেবে কিছু বলা থাকে না। আর্টিকেল 112 আমরা যেটা পাই ভারতের সংবিধানের, আর্টিকেল 112 অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে বলে। ওকে, এবং এই বাজেটকে মূলত আমরা দুটো পর্যায়ে ভাগ করি, একটা হচ্ছে ইন্টারিম বাজেট, একটা হচ্ছে ইউনিয়ন বাজেট। আমি ভীষণ টেকনিক্যালিটিস এর মধ্যে যাচ্ছি না, জাস্ট ছোট ছোট কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, মানে যেটা অ্যাকচুয়ালি মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করছে। ইন্টারিম বাজেট ইজ সেম অ্যাজ ইউনিয়ন বাজেট, বাট উইথ আ ভ্যালিডিটি। এর একটা ভ্যালিডিটি থাকে, মেবি 3 মাসের জন্য ভ্যালিড, মেবি 6 মাসের জন্য ভ্যালিড। ওকে, এটা কিন্তু 1 বছরের ভ্যালিডিটি থাকে না, একটা শর্ট টার্মের জন্য। এবং যেহেতু এটা একটা শর্ট টার্মে, তার মানে বুঝতেই পারছো যে এটা একটা এমার্জেন্সি কেসে কিন্তু ইন্টারিম বাজেট ইউজ করা হয়। সেই এমার্জেন্সি কেসটা কি? যে ধরো কোনো সরকার, সে তার মেজরিটি হারিয়ে ফেলেছে, কোনো একটা ইলেকশনস হয়েছে, আপকামিং ইলেকশনস হলো, ইলেকশন হওয়াতে দেখা গেল, কথার কথা, ইউটোপিয়ান ওয়ার্ল্ডে গিয়ে যদি আমরা ভাবি যে বিজেপি হয়তো ক্ষমতা হারিয়ে ফেলেছে, সো বেসিক্যালি হবে কি, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। তো তার যে বাজেট যা কিছু রয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের, সেটা তখন সেটা লাঘু হবে না। তখন যে নতুন সরকার গঠন হবে, তারা নতুন একটা বাজেট পেশ করবে। তো ওই যে ইন্টারিম পিরিয়ডটা থাকছে, মানে একটা সরকার চলে যাচ্ছে, আরেকটা সরকার তৈরি হচ্ছে, এই মাঝখানের সময়টাকে বলা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং তারা ওই ইন্টারিম বাজেটটাকে পেশ করবে। এবং এই ইন্টারিম বাজেটের একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, কোনো পলিসি, মারাত্মক রকম কোনো বিগ পলিসি ডিসিশনস নেওয়া হবে না। মানে আমি এত ট্যাক্স রেট এত করে দিচ্ছি, আমি সেজ এত করে দিচ্ছি, আমি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে এত টাকা দিচ্ছি, কোনো বিগ পলিসি ডিসিশন হবে না। যেটুকুনি দরকার সেটুকুনি, মানে কাজ চালানোর মতন যেটুকুনি দরকার সেটুকুনি। ঠিক আছে?
সেখানে ইউনিয়ন বাজেটে দেখি অ্যাজ পার আর্টিকেল 112 দ্য ইউনিয়ন বাজেট অফ আ ইয়ার ইজ রেফার্ড অ্যাজ দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের সংবিধানে কিন্তু কখনো ইউনিয়ন বাজেট হিসেবে বলা নেই, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, এবং মূলত এটা সারা বছরে গভর্নমেন্টের কি রিসিপ্ট হচ্ছে আর কি এক্সপেন্ডিচার হচ্ছে তার একটা এস্টিমেশন, আর কিছুই নয়। বলতে পারলাম মানে কত টাকা আয় হচ্ছে, মানে কত টাকা ব্যয় হচ্ছে। মূলত আমরা যেভাবে করে থাকি, সবাই যেরকম ফিনান্সিয়াল প্ল্যানিং করি, ইন্ডিভিজুয়াল স্তর থেকে যদি আমরা একটা রাষ্ট্রীয় স্তরে চলে যাই, তাহলে রাষ্ট্র সেটা দেখে যে কত টাকা তার পকেটে ঢুকছে, কত টাকা তার পকেট থেকে বেরোচ্ছে। মোদ্দা কথা এটাকে ইউনিয়ন বাজেট বলা হয়। ক্লিয়ার? এনি ডাউট এত অব্দি? আচ্ছা, নো, আচ্ছা আমি বাকিদেরকেও একটু বলবো যে শুধুমাত্র আমি দুজনের গলাই পাচ্ছি, আমি যেহেতু স্লাইড শোয়ে আছে আমি দেখতে পাচ্ছি না, কারোর যদি কোনো প্রশ্ন হয় জিজ্ঞেস করুন। ওকে, পারফেক্ট, ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে আমরা যে বক্তব্যটা রেখেছিলাম প্রথমেই শুরু করার আগে, যে 2020 আমরা কেন মনে রেখেছি, 2020 মনে রেখেছি দুটো কারণে। একটা হচ্ছে কোভিড-19 আর একটা হচ্ছে ফার্মার্স প্রোটেস্ট, যেটা এখনো চলছে। দুটোই এখনো চলছে, যদিও ভ্যাকসিনেশন নিয়ে শুরু হয়ে গেছে, আমাদের মানে রেট কমতে শুরু করেছে, টোলস কমতে, ইনফেক্টেড টোলস কমতে শুরু করেছে, সুতরাং আমরা মনে করতে পারি যে আমরা একটা স্টেবিলিটির জায়গায় যাচ্ছি। কিন্তু এখনো গল্প পুরোটা শেষ হয়নি, বিকজ ভ্যাকসিনেশন হয়তো চলে এসেছে, কোভ্যাক্সিন আসছে, কোভিশিল্ড আসছে, বাট সেটাও কিন্তু এখনো শুধুমাত্র ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা পাচ্ছেন, সবাই পাচ্ছে না। বাট যখন এই, এবং এটাও তোমাকে ভাবতে হবে, যখন বাজেটটা February 1 যখন বলা হচ্ছে বা সেটা যখন পেশ করা হচ্ছে, এটা নিশ্চয়ই January 31 গিয়ে মানে তারা করছে না, বা December 31 গিয়ে না না আজ থেকে শুরু করতে হবে আর দুদিনের মধ্যে, এরকম তো হয় না। মানে একটা প্রফেশনালিজম তো তারা ডেফিনেটলি কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছি, এই যে February 1 যে ইউনিয়ন বাজেটটা স্যাংশন বা পেশ হলো, সেটার কাজ কিন্তু অন্তত 6 মাস আগে শুরু হয়েছে। এবার তুমি যদি February 1 থেকে 6 মাস আগে চলে যাও, 6 থেকে 7 মাস আগে চলে যাও, তখন সারা বিশ্বের যে অবস্থা, ভারতবর্ষ তাই অবস্থা, আমরা লকডাউনের মধ্যে ছিলাম। সুতরাং যে প্ল্যানস গুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত কোভিড কে ঘিরেই হয়েছে, মূলত হেলথ কেয়ার অ্যান্ড স্যানিটেশনটা পুরোটাই কোভিড-19টাকে ফোকাস করে হয়েছে। এইবার কোভিড-19 যখন আমাদের দেশে দেখা দেয়, তখন আমরা কয়েকটা প্রবলেমস ফেস করেছি। সেই প্রবলেমস গুলো কি সেটা আগে একটু বলি, ঠিক আছে? কোনো পয়েন্টস মনে হবে না না এটা তো এতটাও ভ্যালিড নয়, বাট ডেফিনেটলি দে আর ভ্যালিড, কারণ আমরা আমাদের গন্ডিটাকে শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ করব না, আমরা মফস্বল, আমরা গ্রাম, আমরা প্রত্যন্ত গ্রামের দিকেও দেখব, এবং সেখান থেকে একটা প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে there is improper linkage between different sectors of healthcare। এইটা কিন্তু মারাত্মক ভুগিয়েছে, ঠিক আছে? আমি এটা প্রত্যেকটাকে পয়েন্টকে আলোচনা করব। আচ্ছা, ইমপ্রপার লিঙ্কেজ বিটুইন ডিফারেন্ট সেক্টরস অফ হেলথ কেয়ার বলতে আমি কি বুঝলাম? চলো ফর অ্যান এক্সাম্পল, আমি দুজনকে নিই, আমি স্নিগ্ধকে নিলাম আর শৈলাজকে নিলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি শৈলাজর বয়স 70-এর ঊর্ধ্বে, ওকে, অ্যান্ড স্নিগ্ধর বয়স 20-র ভেতর। তো এবার দুজনের যখন সে কোভিড দ্বারা আক্রান্ত হচ্ছে, দুজনের ম্যানিফেস্টেশনটা দুরকম হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে, ওকে? কারণ স্নিগ্ধর মধ্যে কম্পারেটিভলি ইমিউনিটি অনেক বেশি কম্পেয়ার টু শৈলাজ। এবার আমি যদি স্নিগ্ধকে যে ট্রিটমেন্ট দিচ্ছি, শৈলাজাকেও যদি সেই ট্রিটমেন্টটা দিই, তাহলে দেয়ার আর হাই চান্সেস যে শৈলাজ কিন্তু সেটাকে ওভারকাম নাও করতে পারে। ইন এক্সট্রিম কেসে এটা কিন্তু একটা ফ্যাটালিটির দিকেও যাওয়ার প্রবণতা রয়েছে, ওকে? সো কোনটাকে প্রাইমারি হেলথ কেয়ার, কোনটাকে সেকেন্ডারি হেলথ কেয়ার, কোনটাকে টারশিয়ারি হেলথ কেয়ার, এটা আমি ডিফাইন করছি, কিন্তু আমরা এটা একটু বুঝে নিই যে বিভিন্ন স্তর আছে, হেলথ কেয়ারে বিভিন্ন স্তর আছে। এবার এটার মধ্যে কোনো লিঙ্কেজ ছিল না এতদিন অব্দি, বাট এবার করা হচ্ছে। দ্বিতীয়ত কি হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন বেরোয়নি, যারা কোভিডে আক্রান্ত হয়েছিল, আমার মতন আমিও আক্রান্ত হয়েছিলাম, তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা একটা জিনিসই বলতো যে প্রচুর পরিমাণে তোমরা অ্যান্টিবায়োটিক্স নাও আর খাবার দাবারটা ঠিকঠাক করে করো, ওকে? লাইক প্রচুর ভিটামিন সিস নাও, ফল খাও, প্রোটিন জাতীয় খাবার খাও, অ্যাডিকুয়েট স্লিপের দরকার আছে, খাবার দাবার, ইন শর্ট
ভালো করে প্রপারলি খাওয়া দাওয়া নিতে হবে, নিউট্রিশনটাকে দেখতে হবে। এটা আমি শহরে থাকি, আমি একজন আর্নিং সিটিজেন, আমি একজন ট্যাক্স পেইং সিটিজেন, আমার কাছে টাকা পয়সা আছে, আমি এই কাজটা করতে পারছি। বাট যখন আমরা শহর থেকে আরেকটু প্রত্যন্ত গ্রামে চলে যাব, তখন কিন্তু চিত্রনাট্যটা এতটা সহজ নয়, যেখানে আমলাশোলের মতন জায়গায়, যেখানে এখনো পিঁপড়ের ডিম খেতে হয় মানুষকে, যেখানে 35% অফ দ্য পপুলেশন ইজ আন্ডার দ্য বিপিএল ক্যাটাগরি, সেখানে কিন্তু নিউট্রিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রবলেমস ফেস করেছি। অ্যান্ড এটা আমাদের ভারতবর্ষের যদি একটা এস্টিমেশন করা যায়, দেখা যাবো যে 40 to 50%, 50% একটু বাড়াবাড়ি হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট 30 to 40% people are suffering from malnutrition. In fact, the rich, affluent, wealthy citizens, they are also malnutrition, কারণ অনেকগুলো ব্যাপার আছে, পরে আসবো। জিরো ইন্সপেকশন অ্যাট পয়েন্টস অফ এন্ট্রি। আচ্ছা, মনে পড়ে 2020 ঠিক এই সময় না, একটু পরে একজন ডাক্তার বাবু এসেছিলেন বিদেশ থেকে, সেই প্রথম রোগটাকে নিয়ে এসেছিল, তাকে নিয়ে প্রচুর ট্রোলস হলো, প্রচুর মিমস হলো, তাকে একদম পপুলার করে দেওয়া হলো। ডাক্তারের ছেলে ডাক্তারের ছেলে, এক্স্যাক্টলি। তার মা বাবা কি হচ্ছে নবান্নে চাকরি করতো, ঠিক আছে। তো তিনি সেই ভদ্রলোক এখানে চলে আসেন কোভিড-19 জেনে, এবং সেখান থেকে আমাদের এই ড্রাস্টিক যে সমস্ত জিনিস হয় সেটা সূচনা হয়। তার মানে একটা জিনিস এটাও খুব ক্লিয়ার যে পয়েন্ট অফ এন্ট্রি কাকে বলা হয়? যখন তুমি ইন্টারন্যাশনালি ট্রাভেল করছো, যখন তুমি ভারতবর্ষের মাটিতে ঢুকছো, সেটাকে বলা হয় পয়েন্ট অফ এন্ট্রি। সেটা আইদার সি ওয়ে হতে পারে, এয়ার ওয়ে হতে পারে, রোড ওয়ে হতে পারে। সেখানে কোনো রকম ইন্সপেকশন করা হয়নি ইনিশিয়াল লেভেলে, অনেক পরে করা হয়েছে, অনেক পরে, কিন্তু তখন যতটা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। জিরো ইন্সপেকশন এট পয়েন্টস অফ এন্ট্রি। এরপরে কি? ওয়াটার অ্যান্ড হাইজিনিক্স। ওকে, কোভিড এর সময় আমার ডাক্তার আমাকে বলেছিল যে প্রচুর পরিমাণে জল খাবে, যদি 1.5 লিটার খাও, 2 লিটার খাও সারাদিনে, 3.5-4 লিটার জল খাবে, ঠিক আছে, এটা বলেছিল। এবং হাইজিন তো ডেফিনেটলি মেনটেন করতেই হয়, মানে সবকিছু রকম ভাবে নিজেকে নিজের, যেহেতু ইমিউনিটিটা অনেক উইক ছিল, তো সেই সময় হাইজিনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে। অ্যান্ড ডেফিনেটলি আমি বলছি কলকাতা শহরে থেকে, কলকাতার বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু ইট প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল। কারণ আমরা জানি রাজস্থান, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই কিছু কিছু শহর আছে যেখানে গ্রাউন্ড ওয়াটার জিরো হয়ে গেছে। ওকে, সেখানে ওয়াটারের একটা প্রবলেম চলছে, সেখানে কিন্তু এরকম পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না। কিপ অ্যাপার্ট হাইজিনিক্স ইজ আরো ইন্টিগ্রেটেড পোর্শনস। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, চাতক পাখির মতো হাপিত্তেশ করে বসেছিলাম যে কবে ভাই ভ্যাকসিনস আসবে। এরকম লোকজনকে দেখতাম, আমার অফিসেও এরকম লোকজন ছিল যে অফিসে এসে শুধুমাত্র যখনই সময় পেতে একটু দেখতো বিভিন্ন চ্যানেলস, নিউজ চ্যানেল, যে ভ্যাকসিনের কি হচ্ছে, ভ্যাকসিন কবে আসছে। তো এটা নিয়ে আমরা প্রচন্ড কিন্তু চিন্তায় ছিলাম। তো এই কটা প্রবলেম আমরা দেখেছি যে কোভিড-19 এর সময় আমরা এই কটা প্রবলেম ফেস করেছি। আচ্ছা, এটার সাথে, এটা আমার সাথে সবাই সহমত, নাকি এছাড়াও কিছু অ্যাডিশনাল পয়েন্টস আছে? সহমত কিনা সবাই বল। Yes, sir, agreed. এগ্রিড তো? আই গেস কারোর কোনো অসুবিধা নেই? ওকে, যদি কারোর অসুবিধা থাকে আমি বলবো যে জাস্ট একবার অন করে বলতে। ফাইন, তাহলে এবার আমরা একটু টপিকসটার মধ্যে চলে আসি, যে এতক্ষণ তো আমরা প্রবলেমস গুলো দেখলাম। নাও হোয়াট ইজ দ্য সলিউশনস উইচ দিস ইউনিয়ন বাজেট ইজ সাপোজ টু গিভ আস? চলো দেখে নিই। ওকে, দেখা যাচ্ছে স্লাইড? Yes, sir. ওকে, তো আমরা যেটা সেগমেন্টেশন অফ হেলথ কেয়ার সার্ভিসেস, যেটা আমরা এর আগে স্লাইডে বলছিলাম যে ইমপ্রপার লিঙ্কেজ বিটুইন ডিফারেন্ট সেক্টরস অফ হেলথ কেয়ার। নাও লেট আস সিম্পলিফাই বা লেট আস এক্সপ্লেন যে আমরা হেলথ কেয়ারকে কটা সেকশনসে ভাগ করি। সো বেসিক্যালি দেয়ার আর 3 সেক্টরস অফ হেলথ কেয়ার সার্ভিসেস। ওয়ান ইজ প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার অ্যান্ড টারশিয়ারি হেলথ কেয়ার। আমি একটু এক্সপ্লেন করি জিনিসটাকে কি। প্রাইমারি হেলথ কেয়ার কাকে বলা হয়? The tier of the healthcare services that first comes in contact with a patient. Okay, মানে ধরো তুমি জ্বর মনে হচ্ছে, আমি করোনার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমার জ্বর একটা মনে হচ্ছে যে একটু গলা ব্যথা করছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, টেম্পারেচার একটু হাই হয়েছে, তাহলে তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে একটা ডাক্তারের কাছে যাবে, একটা এমবিবিএস ডাক্তারের কাছে, বা কোনো একটা হসপিটালে গেলে, এবং হসপিটালে সেখানে তুমি ওপিডি তে দেখাচ্ছ। তো ওই যে সার্ভিসটাকে, এটাকে আমরা বলছি প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস। ওকে,
প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ দ্য মেন রেসপন্সিবিলিটি অফ দ্য প্রাইমারি হেলথ কেয়ার সেক্টর। সে কিন্তু প্রিভেনশনটা চেষ্টা করে যাতে এটা আরো ছড়াতে না পারে, বা যতটা তোমার মধ্যে ছড়িয়েছে সেটাকে যাতে কন্ট্রোল করাতে পারে। ডাক্তাররা কি করে, ওষুধ দেয়। ওষুধ দেওয়ার মানে কি, যদি কমে আসে তো ভালো, যাতে নতুবা আরো আরো জিনিসটা এগিয়ে না যেতে পারে বা আরো প্রবলেম ক্রিয়েট না করতে পারে। দ্যাট ইজ প্রাইমারি হেলথ কেয়ার। সেকেন্ডারি হেলথ কেয়ার কি? সেকেন্ডারি হেলথ কেয়ার হচ্ছে যে যদি কিছু অ্যাবনর্মালিটিস দেখতে পাওয়া যায়, ওকে, যদি কিছু অ্যাবনর্মালিটিস দেখতে পাওয়া যায়। অ্যাবনর্মালিটিস কিরকম? ধরো তার শ্বাস নিতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, তার লাংস দেখা যাচ্ছে কোল্যাপস করতে চলেছে বা করতে পারে, বা তার নিজস্ব কিছু অ্যাবনর্মালিটিস আছে। কিরকম না, তার সুগার প্রচন্ড হাই, তার প্রেশারের প্রবলেম আছে, সে তার প্রচুর প্রচুর ইস্যুস রয়েছে, ডায়াবেটিক পেশেন্টস, অ্যানিমিক, অনেকগুলো রিজনস হতে পারে। তো যখনই সেই পেশেন্টের কিছু অ্যাবনর্মালিটিস থাকবে তখন সেটা কিন্তু সেকেন্ডারি হেলথ কেয়ারে রেফার্ড হয়ে যায়। ঠিক আছে? একটু ভেবে দেখো, যখন তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে ওভারঅল চেক আপ করে, চেক আপ করার পর বললে যে না তোমার প্রেশারটা এত বেশি, আমি রিস্ক নেবো না, বা তোমার তো পরিবারে এই প্রবলেমটা রয়েছে, আমি রিস্ক নেবো না, তুমি হসপিটালে অ্যাডমিট হও। এই যে হসপিটালে পাঠিয়ে দিল, এটা হচ্ছে সেকেন্ডারি হেলথ কেয়ার। And what is tertiary healthcare? এটা হচ্ছে স্পেশালাইজড হেলথ কেয়ার সার্ভিসেস। এখানে অ্যাডভান্সড হেলথ কেয়ার ফেসিলিটিস আছে। টারশারি কি করবে? তোমাকে প্রথমে ইসিজি করলো, তোমার লাং ফাংশন এলএফটি করলো, বিভিন্ন ধরনের টেস্ট করলো, স্পেশালাইজড হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে। ওকে, আমরা এখন দেখেছি যে অনেকগুলো স্পেশালাইজড হসপিটালস তৈরি হয়ে গেছে, যেরকম ডিশান, ওকে, আর এন ট্যাগোর হার্ট স্পেশালিস্ট, মানে হার্টের উপর স্পেশালাইজেশন করেছে, হার্ট সংক্রান্তীয় যাবতীয় রোগ আর এন ট্যাগোরই লোকে দেখায়। সো এটার একটা স্পেশালাইজেশন হয়ে যাচ্ছে। দিস ইজ নোন অ্যাজ টারশারি হেলথ কেয়ার। এবং এখানে যে সমস্ত ফেসিলিটিস আছে, দে আর অ্যাডভান্সড হেলথ কেয়ার ফেসিলিটিস। Am I clear? এত অব্দি ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন? No, sir. ওকে, তাহলে গল্পটা কি দাঁড়ালো? বলছি ওই কোভিড হ্যাঁ, বল বল বল। বলছি কোভিড-19 এর সময় যে প্রবলেম গুলো বললা, তা ওই মানে যাতায়াত ব্যবস্থাতে যেসব প্রবলেম গুলো, ওগুলো কি ধরা হবে নাকি মানে এইখানে? না, যাতায়াতের প্রবলেমটাকে আমরা ধরবো না। ঠিক আছে, ওটা ওটা অন্য সেকশনসে চলে আসছে, যাতায়াতটাকে ধরবো না। যদিও অ্যাম্বুলেন্সের ব্যাপারটা এর মধ্যেই পড়ে, বাট স্টিল দেন আমি ট্রান্সপোর্টেশনটাকে এটার বাইরে রাখছি। মানে এখানে শুধু হেলথ কেয়ার সম্পর্কিত কি প্রবলেম হেলথ ছিল কেয়ার সেটুকু আলোচনা, তাই তো? এক্স্যাক্টলি। ওকে, তাহলে কি কি জানলাম? প্রাইমারি হেলথ কেয়ার জানলাম, সেকেন্ডারি হেলথ কেয়ার জানলাম, টারশারি হেলথ কেয়ার জানলাম। এইবার কমন ম্যান হিসেবে তো আমাদের প্রবলেমটা হচ্ছে, আমি যে এক্সাম্পল, আমি কেন বললাম, আমি শৈলাজা স্নিগ্ধর এক্সাম্পলটা দিলাম। শৈলাজর আজকের 80 বছর বয়স, সে চলে গেছে প্রাইমারি হেলথ কেয়ারে, তাকে প্রিভেনশন করার চেষ্টা করছে, কিন্তু শৈলাজার যাওয়া উচিত ছিল টারশারি হেলথ কেয়ারে। বুঝতে পারছি, স্নিগ্ধর প্রাইমারি হেলথ কেয়ারে কাজ চলে যেত, কিন্তু শৈলাজর প্রাইমারি হেলথ কেয়ারে কাজ চলতো না, তাকে টারশারি হেলথ কেয়ার যেতে হতো। কিন্তু মাঝখান থেকে কি হলো, অনেকটা সময় চলে গেল, প্রাইমারি থেকে সেকেন্ডারি শিফট করলো, সেকেন্ডারি থেকে টারশারি শিফট করলো, তাতে দেখা গেল শৈলাজের কন্ডিশন আরো ডেটোরিয়েট করে গেল। তো এই প্রবলেমটা কিন্তু আমরা প্রত্যেকে ফেস করেছি, মানে যাদের কোভিড হয়েছে বা জানাশোনার মধ্যে অনেকেই প্রবলেমটা ফেস করেছে। ইয়েস অর নো? ফেস করেছি তো। মানে 70 বছরের লোক, সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে কিছু না, তোমার পেট খারাপ হয়েছে, কারণ কোভিড এর একটা সিমটম ছিল লুজ মোশন হওয়া। তো বললো না না কিছু হয়েছে, পেট খারাপ হয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। দেখা গেল 1 সপ্তাহের মধ্যে তার ব্লাড প্লেটলেটস কমে গেল, তার অক্সিজেন লেভেল কমে গেল এবং সে মারা গেল। তাহলে তার যাওয়া উচিত ছিল টারশারি হেলথ কেয়ারে, কিন্তু সে চলে গেছে প্রাইমারি হেলথ কেয়ারে। রাইট? এটা রিলেট করা যাচ্ছে, ইট ইজ রিলেটেবল। মানে সব জায়গায় তো টারশিয়ারি হেলথ কেয়ার মানে পাওয়া যায় না। না পাওয়া গেলেও যেমন সেকেন্ডারি হেলথ কলকাতায় কেয়ারে যেতে পারতো, সেকেন্ডারি হেলথ কেয়ারে যেতে পারতো। সো এই যে মানে এই শিফটস গুলো ভুলভাল হয়েছে। হ্যাঁ, এবার স্নিগ্ধ যে প্রশ্নটা করলো যে হ্যাঁ আমার তো সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, এইটাকেই কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রেখেছে এবং যে প্রকল্পটাকে নিয়ে এসেছে তার নাম হচ্ছে প্রাইম মিনিস্টার আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা। অনেক বড় 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 নাম হয়, ঠিক আছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা, এর পুরো প্রজেক্টের কস্ট হচ্ছে 64,180 কোটি টাকা। 1 কোটির পেছনে 7টা জিরো থাকে, সুতরাং ফিগারটা অনেক বড় হয়ে যাবে, আমি ক্রোড লিখে দিলাম। এন্ড ডিউরেশন ইজ অফ 6 ইয়ার্স। 2021 ফাইনাল ডেট অফ ইমপ্লিমেন্টেশন 2027। এটার কাজটা কি? প্রাইমারি হেলথ কেয়ার,
সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার, পুরো জিনিসটাকেই একটা ক্লাস্টারের মধ্যে নিয়ে চলে আসো। তোমাকে যেতে হবে না, তোমাকে প্রাইমারি হেলথ কেয়ারে যেতে হবে না, তোমাকে প্রাণ বাঁচাতে হবে আমাকে। আমি এই পেশেন্ট এগুলো ডিসাইড করবে না, পেশেন্ট হসপিটালে আসবে, সেখান থেকে এই পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার মধ্যে চলে এলো, সেখান থেকে তাকে মনিটর করে প্রাইমারিতে পাঠানো হবে কি সেকেন্ডারিতে পাঠানো হবে কি টারশিয়ারিতে পাঠানো হবে, সেটা একটা সেন্ট্রালাইজড প্রসেস হবে। এটা পেশেন্টের হেডেক নয়, এটা ডাক্তারের হেডেক বা মেডিকেল প্রফেশনালসদের হেডেক। বোঝাতে পারলাম? So this is the first implementation, PM আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা। প্রজেক্ট কস্ট হচ্ছে 64,100 কোটি টাকা, 180 কোটি টাকা। ডিউরেশন ইজ অফ 6 ইয়ার্স। প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ারকে একসাথে সমৃদ্ধ করা হলো। ক্লিয়ার? ওকে। If there is any doubt, please raise your questions. কোয়েশ্চেন জিজ্ঞেস করো, আমি স্লাইড থেকে বেরোচ্ছি না। এত অব্দি ক্লিয়ার? ওকে। মিশন পোষণ 2.0, তাহলে আমরা প্রথম যে প্রবলেমটা দেখছিলাম সেই প্রবলেমটার একটা সুরাহা পেলাম। কি সুরাহা? না দেখো, ফার্স্ট যে প্রবলেমটা ছিলাম যে ইমপ্রপার লিঙ্কেজ বিটুইন ডিফারেন্ট সেক্টরস অফ হেলথ কেয়ার, এই প্রবলেমটা কোথাও গিয়ে রিজলভ করার একটা চেষ্টা হলো, ভালো কথা। সেকেন্ড প্রবলেমটা কি ছিল? ম্যাল নিউট্রিশন। চলো দেখি সেটার জন্য সরকার কি করছে। মিশন পোষণ 2.0, ওকে, পোষণ which means nutrition, ওকে। কয়েকটা বিরক্তিকর বা খুব দুঃখজনক কিছু ডেটাস আছে, আমি সেই ডেটাস গুলোকে সামনে নিয়ে আসতে চাইছি না, বা সেটা আজকের আমাদের পড়ার বিষয় নয়, কিন্তু আমরা খুব অবাক হয়ে যাব যে আমাদের দেশের রিসেন্ট সেন্সাস বা যে সার্ভে করা হয়েছে, রিসেন্টলি যে সার্ভে গুলো হয়েছে, এনএসএসও যেগুলো করেছে, ইকোনমিক সার্ভে যেগুলো এসেছে, সেখানে খুব ড্রাস্টিক, খুব দুঃখজনক একটা ঘটনা এসেছে। সেটা হচ্ছে আমাদের পপুলেশন, ফিমেল পপুলেশন, ওমেন পপুলেশন, ওকে, এবং চিলড্রেন, এদের মধ্যে 65% বাচ্চা মহিলারা, তারা আইদার স্টান্টিং, মানে বয়সের তুলনায় তার হাইট বাড়ছে না, বেঁটে হয়ে থাকছে, বামন হয়ে থাকছে, আন্ডার নিউট্রিশন, প্রপার খাওয়া দাওয়া পাচ্ছে না, এবং অ্যানিমিয়া। আমি বলতে পারি যে 90% আমার চেনা জানা লোক অ্যানিমিয়ায় ভোগে, মহিলারা বা বাচ্চারা বা পুরুষেরাও। অ্যানিমিয়াটা কিন্তু খুব কমন একটা জিনিস, তার সাথে স্টান্টিং, আন্ডার নিউট্রিশন এটা রয়েছে। অ্যান্ড আই এম নট জাস্ট স্টেটিং ডেটাস অন মাই ওন, এটা আমি গুগলে গিয়ে তোমরা দেখতেও পারো। এনএসএস এর যে রিপোর্টস এসেছে, ইকোনমিক সার্ভে যে রিপোর্ট দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রিপোর্ট দিয়েছে, we are living in a very sorry state, okay. 65% of our women and young children, যাকে আমি নির্দ্বিধায় বলতে পারি will be the future of the new India, ওকে, তারা কিন্তু এই প্রবলেমে ভুগছে। এবং সেইটাকে মাথায় রেখে মিশন পোষণ 2.0 নিয়ে আসা হয়েছে, ওকে। এটাই কি করা হচ্ছে, নিউট্রিশনাল আউটকামস 112 খানা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। দেখো অনেকগুলো, আমি কি বলেছিলাম, লেম্যানের ভাষায় কথা বলবো, মাথার উপর থেকে কিছু যাবে না, আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সাম্পল দেবো, ডিফাইন করব। হোয়াট আর অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস? সেই সমস্ত ডিস্ট্রিক্টকে সার্ভের দরুন চিহ্নিত করা হয়েছে যেখানে সোশিও ইকোনমিক কন্ডিশন অত্যন্ত খারাপ, এদেরকেই বলা হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস, যাদের অ্যাসপায়ার করার একটা সম্ভাবনা রয়েছে, যাদেরকে একটু সেন্ট্রাল গভর্নমেন্ট সাহায্য করলে তারা ঘুরে দাঁড়াতে পারে। এইরকম 112 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস এর জন্য মিশন পোষণ 2.0 ঘোষণা করা হয়েছে। এবং শুধু মুখে মুখে ঘোষণা করে দেওয়া হয়নি, তার জন্য 20,105 কোটি টাকা অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে। সাক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0, অঙ্গনওয়াড়ি কাজ আমরা জানি কি, এবং পোষণ 2.0, ঠিক আছে। এই মিশন পোষণটা, এটা কিন্তু তোমরা যদি ভাবো যে এটা একটা কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা, তাহলে কিন্তু ভুল। এর নামকরণটা কেন্দ্রীয় সরকার করেছে, কিন্তু এই যে মিশন পোষণটা লঞ্চ হয়েছে, আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইকোনমিক স্কিমস নিয়ে আলোচনা করব, যেগুলো আলাদাভাবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুতরাং খুব মন দিয়ে শুনবো, এবং যে যে পয়েন্টস গুলো পরীক্ষায় আসে, আমি শুধু সেই পয়েন্টস গুলোকে তুলে ধরেছি,
এই যে মিশন পোষণের কথা বলছি, এর 50% ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করে। আমাদের দেশে ধরো 100 টাকা, আমি কথার কথা বলছি, লেটস সাপোজ 100 টাকা মিশন পোষণ এই খাতে ব্যয় করা হবে, তার মধ্যে 50 টাকা দেবে ওয়ার্ল্ড ব্যাংক এবং 50 টাকা প্রতি বছরের বাজেটারি সাপোর্ট থেকে আসবে, মানে যে বাজেট দেওয়া হচ্ছে সেখান থেকে 50% দেওয়া হবে। ঠিক আছে, শুধু এখানেই সীমাবদ্ধ নয় ব্যাপারটা। এই যে 50%-এর কথা বলছি, এই 50%-এর ক্ষেত্রে স্টেটের মধ্যে এবং সেন্টারের মধ্যে 60:40 ভাগ করা হবে। তার মানে 100 টাকা যদি টোটাল প্রজেক্ট কস্ট হয়, 50 টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, 50 টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সরি বাজেট অ্যালোকেট করা হচ্ছে। এই 50 টাকার মধ্যে 30 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, মানে সেন্টার দেবে, আর 20 টাকা স্টেট দেবে। ক্লিয়ার? এবং এটা যদি নর্থ ইস্টার্ন রিজিয়ন বা হিলি রিজিয়ন হয়, সেভেন সিস্টার স্টেটস যদি হয়ে যায়, তাহলে সেই 50 টাকার মধ্যে 45 টাকা সেন্টার দেবে, 5 টাকা সেই নর্থ ইস্টার্ন হিলি স্টেটসরা দেবে। এবং যদি এটা ইউনিয়ন টেরিটরিজ হয়ে যায়, তাহলে কিন্তু এই পুরো 50 টাকাটাই সেন্টারকে দিতে হবে। ক্লিয়ার? am I clear till now? আমি ধরে ধরে আস্তে আস্তে পড়াচ্ছি। Yes, sir. Clear? So we have discussed about the linkage first issue. We have given a solution. মানে নট আমি দিইনি, মানে কেন্দ্রীয় সরকার সেটা করেছে। ম্যালনিউট্রিশনটাকেও প্রিভেন্ট করা গেছে মিশন 2.0। নাও জিরো ইন্সপেকশনস এট পয়েন্ট অফ এন্ট্রি, দেখি এটা নিয়ে কি করা হয়েছে, কিছু কি করা হয়েছে আদৌ? দেখা যাক কেন্দ্রীয় সরকার কিছু করেছে কিনা। ডেফিনেটলি করেছে, ডেফিনেটলি করেছে। এক্সিস্টিং হেলথ ইউনিটস 32 খানা এয়ারপোর্ট, 15 খানা সিপোর্ট এবং ল্যান্ড পোর্টসে, মানে 15 খানা সিপোর্ট এবং ল্যান্ড পোর্ট এবং 32টা এয়ারপোর্টে যে এক্সিস্টিং হেলথ ইউনিটস বা যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয়, সেটাকে মডার্নাইজেশন করা হয়েছে। এই যে থার্মাল টেম্পারেচার মাপার যে জিনিসপত্রগুলো রয়েছে, ওইটাকে আরো প্রযুক্তি, আরো সেটাকে ইনোভেশন নিয়ে আসা হয়েছে, সেটাকে আরো মডার্ন করা হয়েছে। ওই শুধুমাত্র হাতে গেলাম, শপিং মলে গেলে দেখলাম একটু মানে সেই গঙ্গা জলের মতো একটু হাতে স্যানিটাইজার ছড়িয়ে দিল, ওই রকম কেস নয়, কিন্তু সম্পূর্ণ চিত্রনাট্যটাকে চেঞ্জ করা হয়েছে। ওকে, সো এন্ট্রি পয়েন্টস কে আটকানো হয়েছে। অ্যান্ড অপারেশনালাইজেশন অফ 17 নিউ পাবলিক হেলথ ইউনিটস এট আ পয়েন্ট অফ এন্ট্রি। শুধুমাত্র যে 32টা এয়ারপোর্টের এক্সিস্টিং হেলথ ইউনিটগুলোকে মডার্ন করা হয়েছে এরকম নয়, যে যেগুলো এক্সিস্টিং ছিল সেটাকে নতুন করা হয়েছে। শুধু তাই নয়, তার সাথে 17 খানা নতুন পাবলিক হেলথ ইউনিটস তৈরি করা হয়েছে, যাতে কন্টামিনেশনকে স্টপ করা যায়, একদম পয়েন্ট অফ এন্ট্রিতে রেস্ট্রিক্ট করা যায়। ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা কি কি জানলাম? ইমপ্রপার লিঙ্কেজ, ম্যালনিউট্রিশন। কিভাবে হবে? হ্যাঁ, মানে এই যে যেটা বললো, এটা কার্যকারিতাটা কিভাবে হবে? কার্যকারিতাটা হবে যে 32টা এয়ারপোর্ট যেটা আসছে, তার মধ্যে আমাদের কলকাতা এয়ারপোর্টও পড়ে, নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট যেটা আছে সেটার মধ্যেও পড়ে। তুই এখন যদি ওখানে যাস, তাহলে দেখবি যে এখন শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং করে আর হাতে স্যানিটাইজার দিয়ে ছেড়ে দিচ্ছে এরকম নয়। ঠিক আছে, এখন কিন্তু এখানে প্রচন্ড মডার্ন টেকনিক্স ইউজ করা হবে, মানে এখনো শুরু হয়নি বা হতে চলেছে। যে সেখানে কিন্তু যেটা মানে এরকমও হয়েছে, আমরা লাস্ট ইয়ারে আমার একজন চেনা পরিচিত সে আসছিল ফ্লাইটে করে, তো তাকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে বলেছে। এবার সেই আরোগ্য সেতুর কেসটা হচ্ছে, তুমি যে যে জায়গা থেকে রেড জোন যে সমস্ত জায়গা ঘোষণা করে দিয়েছে, সেই জায়গার উপর থেকে দেখা গেলেই তোমাকে বলা হবে যে তুমি কোভিড পজিটিভ। সো এটা তো কোনোদিন অ্যাপ্রোচ হতে পারে না, মানে এয়ারপোর্টস গুলো আরোগ্য সেতু অ্যাপের উপর ডিপেন্ড করছিল, এখন সেটা হচ্ছে না, এখন প্রপার ইন্সপেকশন হচ্ছে। নাও লেট আস কাম টু দ্য ওয়াটার অ্যান্ড হাইজিনিক্স। ওকে, ওয়াটার অ্যান্ড হাইজিনিক্স দেখি কি কাজ হয়েছে। ওকে, জল জীবন মিশন, ওকে, এটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছিল। এর আরবানাইজেশন বা জল জীবন মিশন আরবান রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে ইন দ্য বাজেট 21-22। নোডাল মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রি দেখছে জল জীবন মিশন? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এখান থেকেও প্রশ্ন আসে। আমি বলে দিচ্ছি যে আমি সেই সমস্ত পয়েন্ট গুলো রেখেছি যেখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে পড়তে হবে না।
আমি এটুকুনি বলতে পারছি যে চারিদিকে ইউটিউব সার্চ করছি, বিভিন্ন গুগল থেকে সার্চ করছি, বিভিন্ন জায়গা থেকে পড়ছি, এরকম নয়। যেটুকুনি লেখা আছে আমি যদি সেটুকুনি পড়ি, আমি বলতে পারি, এইটুকুনি অ্যাসিউরিটি দিতে পারি যে এখান থেকে সমস্ত কোয়েশ্চেন্স পাবো। সো 2021 এর জল জীবন মিশন আরবান লঞ্চ করা হয়েছে। নোডাল মিনিস্ট্রি কোন মিনিস্ট্রি দেখছে? মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন, মিনিস্টারটাকে হরদীপ সিং পুরী। ওকে, তো এটা স্ট্যাটিক জিকে। এবার হঠাৎ করে ধরো তোমাকে একটা পরীক্ষায় গেছো, সে বললো যে মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স এর মিনিস্টারকে, তুমি হঠাৎ করে বলবে যে আরে এটা তো স্ট্যাটিক জিকে, তো কোনো রকম ঠিক ঠিকানা থাকে না, যেখান থেকে খুশি দিতে পারে। একেবারে নয়, না, একদমই তাই নয়, টপিকের উপর থেকেই দেয়। ওকে, যাই হোক, কার্যকারিতা বা ফাংশনসটা কি বা এমটা কি, গোলটা কি? টু প্রোভাইড ওয়াটার সাপ্লাই টু অল হাউসহোল্ডস ইন অল 4378 স্ট্যাটুটরি টাউনস থ্রু ফাংশনাল ট্যাপস। পানীয় বিশুদ্ধ কল থেকে জল পাওয়া যাবে 4378টা স্ট্যাটুটরি টাউনস। প্রশ্ন আসতেই পারে যে টাউনসেও কি জলের অভাব আছে? যদি এই প্রশ্ন থাকে তাহলে তাদেরকে বলবো যে কখনো যদি সম্ভব হয় তাহলে মুম্বাইয়ে যেও, ওখানে যে স্লামটা আছে, ধারাবাহিক যে স্লামস বলে, ওই চত্বরে যেও, দেখবে যে মানুষ কি অবস্থায় রয়েছে। ওকে, সো আর টাউনস এর মধ্যেও কিন্তু প্রপার প্ল্যানিং নেই, এই প্রবলেমস গুলো ফেস করছি আমরা। সুতরাং 4378টা স্ট্যাটুটরি টাউনস কে চিহ্নিত করা হচ্ছে, ফাংশনাল ট্যাপস দেওয়া হচ্ছে, পানীয় পরিশুদ্ধ ভাষার জল নিয়ে আসছে। 5 বছরের প্ল্যান 2021 থেকে 26 কত অ্যালোকেট করা হয়েছে? হিউজ সাম অফ মানি, 2.87 লাখ ক্রোর্স। বুঝতে পারছি, 2.87 লাখ ক্রোর্স। কতগুলো শূন্য হয় তোমরা একটু হিসাব করে নিও। এত টাকা দেওয়া হচ্ছে, প্রচুর টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে ইউনিয়ন টেরিটরিজ দেরকে কেন্দ্রীয় সরকার, যেরকম আগেরটা মিশন পোষণে দেখছিলাম, প্রত্যেকটা স্কিমের কিন্তু ফান্ড অ্যালোকেশনটা এভাবেই হয় বা এইরকম একটা প্যাটার্ন ফলো করে। এটা জানতে হবে, এটা অনেকে জানে না, এবং WBCS এ কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, এবং বিভিন্ন ধরনের এক্সামিনেশন কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, খুব যদি টাফ করার চেষ্টা করে। জল জীবন মিশনে ইউনিয়ন টেরিটরিজকে ইউনিয়ন টেরিটরিজকে কোনো টাকা দিতে হবে না, কেন্দ্রীয় সরকার পুরো 100% টাকা কেন্দ্রীয় সরকারই দেবে। নর্থ ইস্টার্ন এন্ড হিল স্টেটস এর 90% টাকা কেন্দ্রীয় সরকার দেবে, 10% তারা দেবে। সিটিজ এর ক্ষেত্রে 50% দেবে যদি 1 লাখ পপুলেশনের নিচে থাকে কোনো একটা শহরে। কথার কথা বলছি, ধরো আমি ধরলাম 1 লাখের থেকে কম লোক সংখ্যা, তাহলে সেক্ষেত্রে 50% কেন্দ্রীয় সরকার দিচ্ছে। যদি 1 থেকে 10 লাখের মধ্যে হয় তাহলে 33.33 বা 1/3%, মানে 1/3 দিচ্ছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। আর যদি মিলিয়ন প্লাস পপুলেশন হয় তাহলে 25% কেন্দ্রীয় সরকার দিচ্ছে, 75% সেই শহরকে, রাজ্যকে দিতে হবে। ক্লিয়ার? জল জীবন মিশন ক্লিয়ার? তাহলে আমরা ওয়াটার সম্পর্কে জেনে নিলাম, কিন্তু ওখানে ওয়াটার অ্যান্ড হাইজিনিক্স দুটো অংশ ছিল। তো আমি তো ওয়াটার সম্পর্কে জেনে নিলাম, নাও লেটস টক অ্যাবাউট হাইজিনিক্স। দ্য স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 দুটো মেজর ফ্ল্যাগশিপ প্রোগ্রামস যেটা লঞ্চ করা হয়েছে। ওয়ান ইজ জল জীবন মিশন আরবান এন্ড দ্য স্বচ্ছ ভারত মিশন আরবান। কারণ এর পেছনেও কারণ আছে। তাহলে কি রুরাল গুলোকে আমরা একদম দূরে সরে দিলাম? না, প্যান্ডেমিকের সময় দেখা গেছে যে সব থেকে ওয়ার্স্টলি হিট করেছে, সব থেকে এফেক্ট করেছে এই আরবান এরিয়াগুলো, গ্রামের দিকে এত হিট করেনি। আমি জানি, মানে আমার কাছে খবর আছে বা আমরা সবাই খবর পেয়েছি যে মফস্বল বা গ্রাম যে সমস্ত জায়গা, তুমি ক্যানিং ধরো, যদিও ক্যানিংটা এখন ডেন্সলি পপুলেটেড, নর্থ 24 পরগনার কিছু কিছু জায়গা, বালুরঘাটের কথা তুমি যদি ধরো, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের যেখানে কলকাতায় মার্চ থেকে মোটামুটি কোভিড কেস শুরু হয়ে গেছিল, সেখানে কিন্তু বালুরঘাটে কিন্তু ফার্স্ট কেস আসে হচ্ছে জুলাই বা আগস্ট থেকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা আরবান রিজনস আর ব্যাডলি হিট। তো সেই জন্য যে সেন্ট্রাল বাজেট করা হয়েছে সেখানে কিন্তু আরবান রিজনকে ফোকাস করা হচ্ছে। নোডাল মিনিস্ট্রিকে মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স। কি কাজটা করা হবে? কয়েকটা জিনিস করা হবে, সেটা হচ্ছে ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট। আমরা এই যে আমাদের বাথরুম থেকে যে নোংরাটা যায়, ঠিক আছে, এটাকে ফিকাল ম্যাটার্স বলা হয়, সেটাকে ঠিকঠাক ভাবে প্রপারলি ম্যানেজ করা। 2 নম্বর হচ্ছে যেগুলো ওয়াটার আমরা ওয়েস্ট করছি, হাত ধুচ্ছি, ব্রাশ করছি, স্নান করছি,
এই যে জলগুলো, জলের এত তো অভাব, এই জলগুলোকেও কিন্তু চ্যানেল করে একটা জায়গায় নিয়ে আসা হবে, সেখান থেকে ডিস্টিলেশন, ট্রিপল লেয়ার ডিস্টিলেশন করা হবে এবং সেটাকে পরিশুদ্ধ পানীয় করা হবে, পানীয় জল করা হবে। সোর্স এগ্রিগেশন অফ গার্বেজ, যত্রতত্র নোংরা ফেলা যাবে না। সিঙ্গাপুরে আজ থেকে 2007-এর কথা বলছি, যদি প্লাস্টিকের ফেলতে বা চুইংগাম, যদি সামান্য একটা চুইংগাম যদি ফেলো, তাহলে কিন্তু সেই সময়, আমি এটা 2007-এর কথা বলছি, সেই সময় কিন্তু ভারতীয় মুদ্রায় 25,000 টাকা ফাইন হতো, 25,000 টাকা। এখন কিন্তু স্বচ্ছ ভারত মিশনটা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে এবং এখানে সোর্স এগ্রিগেশন গার্বেজ, গার্বেজ যত্রতত্র ফেলা যাবে না, সোর্স এগ্রিগেট করে দেবে, এই অংশটা এখানেই গার্বেজ ডাম্প করবে, এরকম ধাপার মাঠ, ঠিক আছে, ওখানেই গার্বেজ ফেলছো তুমি, ওখান থেকে প্রপারলি সেটাকে তারপরে যে সমস্ত ক্রিয়াকলাপ আছে সেগুলো হবে। রিডাকশন ইন সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং ইউজ অফ ডিসইনফেক্টেন্টস, আমরা কোভিড থেকে কিছুটা হলেও এগিয়ে এসেছি, কিন্তু তার মানে সম্পূর্ণ মুক্ত এরকম নয়, প্রতিনিয়ত ডিসইনফেক্টেন্টস দেওয়া হবে, পাড়ায় পাড়ায় যেভাবে প্রথম থেকে দেওয়া হয়ে আসছিল ঠিক সেই পদ্ধতিতেই করা হবে। 5 বছরের ডিউরেশন, 1.41 লাখ কোটি টাকার বাজেটারি অ্যালোকেশন। বুঝতে পারলাম? এত অব্দি কারোর Yes, sir. কোনো ডাউট আছে? No, sir. নো, ওকে, ফাইন এনাফ। এছাড়াও ওকে, এছাড়াও 2021-এর ইউনিয়ন বাজেট দুজনকে খুব প্রাধান্য দিয়েছে, কাদের বলতো? ন্যাশনাল কমিশন গঠন করা, একটা প্রস্তাব রাখা হয়েছে, যদিও সেটা ইমপ্লিমেন্ট হবে, এখন এটা কার্যকারিতা হয়নি, মানে কার্যকর হয়নি, কিন্তু এটা হতে চলেছে। সেটা হচ্ছে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, এদেরকে কিন্তু যোগ্য দাম দেওয়া হচ্ছে, কারণ এরা এই কোভিড এর সময় ফ্রন্ট লাইনেই কাজ করেছে। আচ্ছা, এবার অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস কাদেরকে বলা হয়? যারা ডক্টরস বা নার্স নয়, মানে কারা? ফর এক্সাম্পল ডায়েটিশিয়ানস, ওকে, ডায়েটিশিয়ানস হয় তো, এই ডায়েটিশিয়ানস যারা ফুড, আমাদের নিউট্রিশনাল ইনটেক্স গুলো দেখছে, তারা ডক্টরও নয়, তারা নার্সও নয়, তো তারা কোন সেকশনস এর আন্ডারে আসছে? তারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস বলা হয় তাদেরকে। ওকে, আমরা যেটা করি সাধারণত, চিরোপ্র্যাক্টর বলে একটা আছে, যে অনেকে দেখবে ভিডিও আছে চিরোপ্র্যাক্টার্স, তারা বাংলায় কি বলে আমি জানি না, বিভিন্ন জায়গায় যদি পুরোনো ব্যথা থাকে তারা মানে কিছু করে আর কি সেটাকে, অনেক সময় দেখবে হাতুড়ি ফাতুড়ি ঠুকে সেটাকে রিলিফ দেয়, তারাও অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনস এর মধ্যে আসছে। ফিজিওথেরাপিস্ট, তারা ডাক্তারও নয়, নার্সও নয়, কিন্তু আমরা ফিজিওথেরাপিস্টের উপর কিছুটা হলেও নির্ভরশীল, বিশেষত যাদের বাড়িতে গুরুজন রয়েছে, বয়স্ক মানুষজন রয়েছে, তারা জানি যে তাদের একটা রয়েছে, তো তাদের জন্য কিন্তু একটা ন্যাশনাল কমিশন তৈরি করার প্রস্তাব রাখা হয়েছে ফর দ্য অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনস আর কি। এবং শুধু তাই নয়, ইউনিয়ন বাজেট 2021 introduced National Nursing and Midwifery Commission. Now, who are midwives? Any idea? কারোর কোনো প্রশ্ন আছে? মানে কেউ জানো what is স্যার midwife? ডেলিভারিতে যে হেল্প করে। স্যার সারোগেটেড মাদার? No, not surrogated mother. আচ্ছা, ওই একটু মানে পড়াশোনা সেরকম জানে না, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের সঙ্গে মানুষের কন্ট্যাক্ট করায় কিছুটা ট্রেনিং নেয়ার পর। হ্যাঁ, এটা আমাদের প্রাচীন যে ইতিহাস, যে বাংলার যে ইতিহাস বা আমাদের ভারতবর্ষের যে ইতিহাস, এদেরকে আমরা কি বলে জানি বলতো? দাইমা, দাইমা, ধাত্রী? দাইমা, দাইমা, দাইমা। দাইমা হয় না, যারা গ্রামের দিকে দেখবে যারা বাচ্চার ডেলিভারি করাচ্ছে, অনেক সময় দেখা গেছে চোঁচ গরম করে তোমার ওই কেটে দিল, তোমার করে বাচ্চা ডেলিভারি হয়ে গেল, সিজারিয়ানও করে দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এরকমও কেসেস রয়েছে। দাইমা যাদেরকে বলা হয়, তাদেরকে মনে করা হয়েছে যে এবছর যে ইউনিয়ন বাজেট, তাদের যে এত বছরের তাদের যে পরিশ্রম বা এত বছরের তারা যে মানুষের জন্য যে সেবা করে এসেছে, তাকে একটা যোগ্য, তাকে একটা ক্রেডিট দেওয়া হবে, কৃতজ্ঞতা দেওয়া হবে, এবং একটা ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশনস এর একটা প্রস্তাব রাখা হয়েছে। ক্লিয়ার? এবং 35,000 কোটি টাকা ইয়ারমার্ক ফর কোভিড-19 ভ্যাকসিনস। ওকে, সো আমি আরেকবার বলছি, নিশ্চয়ই 31 ফেব্রুয়ারিতে বা 31 জানুয়ারিতে বসেই পরিকল্পনা হয়নি যে 1 তারিখে কি করব, 6 মাস আগে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু
তখন ভ্যাকসিনের এত প্রচলন ছিল না, বা ভ্যাকসিন নিয়ে ভারত বায়োটেক বা আরো যে সমস্ত সংস্থা রয়েছে তারা এক্সপেরিমেন্টেশন করে যাচ্ছিল, সেইটাকে মাথায় রেখে 35,000 কোটি টাকা কোভিড-19 ভ্যাকসিনেশন এর জন্য কিন্তু ইয়ারমার্ক করে রাখা হয়েছে। আজকে যারা আউটফিটের ফেসবুক পেজে রয়েছে, আমি এইখান থেকেই প্রশ্নটা করেছিলাম যে হাউ মাচ অ্যামাউন্ট ইজ ইয়ারমার্ক ফর কোভিড-19 ভ্যাকসিনেশন, ইজ 35,000 crore. Clear? Am I clear? Any doubts, any confusions? Okay. So আচ্ছা, এত অবধি থেকে এবার আমরা একটু একটা স্লাইড শোটা বন্ধ করছি, করে একটু প্রশ্ন মধ্যে আসি। সেটা হচ্ছে, এত অবধি বাজেটটা দেখে কি মনে হলো? ভালো, খারাপ, জঘন্য, যাতা, কি মনে হলো? প্রগ্রেস হওয়ার কথা ছিল, সেটা কোভিড এর জন্য একটুখানি হলেও মানে ফোকাসটা ওইদিকে সরে গেছে। ফোকাস একটু হলেও স্যার বলছি, মানে এটা তো শুধুমাত্র হেলথ সেক্টরটাই কভার করে বললেন আপনি, মানে শেয়ার মার্কেট বা মানে ব্যাংকিং সেক্টরটা যদি একটু ডিসকাস করতেন। এবার দেখো, আমি সেটাই বলছিলাম, তুমি হয়তো একটু লেট করেছো। আমি প্রথমেই সেটা বলেছি যে যেহেতু আমি একদম লেম্যানের ভাষায় চলে আসছি, প্রত্যেকটাকে গুছিয়ে গুছিয়ে বলছি, সুতরাং একটা ক্লাস যদি আমি পুরো ইউনিয়ন বাজেটের উপর করতে চাই তাহলে একটা 4 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লাগবেই, যদি আমি এত ভেঙে ভেঙে বলতে থাকি। সেই জন্য আমরা এটাকে স্প্লিট করে করে করছি। আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে হেলথ কেয়ার, স্যানিটেশন এবং এগ্রিকালচারের উপর, যেটা 2020 সব থেকে বার্নিং ইস্যু। পরের যে ক্লাসটা হবে 6 তারিখে, সেখানে আমরা আরো দুটো সেগমেন্ট নিয়ে কথা বলবো। হতে পারে সেটা স্যার বলছি, এগ্রিকালচারটাও আমি বুঝতে পারিনি। কোন পার্টটা? এগ্রিকালচারে এখানে মানে এগ্রিকালচারে কোনো পার্ট তো মানে আমার না, দেখলাম যে এগ্রিকালচার কটা স্লাইডে আমার আসেনি। আচ্ছা আসেনি। আচ্ছা আমরা জাস্ট ফার্স্ট পোর্শনটা শেষ করলাম, এখন এগ্রিকালচার ঢুকিনি। ওকে ওকে ওকে, নেক্সট ক্লাসে হয়তো আমরা এডুকেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলবো, তারপর ট্যাক্সেশন এ আসবো। আমরা স্প্লিট করে করে করছি, একসাথে করছি না। একসাথে করলে প্রচন্ড টেডিয়াস হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে, মাথার উপর দিয়ে চলে যাবে। সো এত অব্দি মোটামুটি একটা। হ্যাঁ রোহন, বলছিলাম যে এই লাস্টে যেটা বললে না, কোভিড-19 এর জন্য 35,000 কোটি টাকা প্রতি বছর, হ্যাঁ তা এটা কি ভ্যাকসিন তৈরির জন্য নাকি ভ্যাকসিন চুজ করার জন্য? মানে দেখো, আমি বারবার যেটা বলছি, যখন এটা কাজ হচ্ছিল তখন কিন্তু R&D স্টেজে, এখনো মানে মোটামুটি R&D স্টেজে ছিল, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টেজে ছিল। মানে এই প্ল্যানিংটা করা হয়েছে মেবি সেপ্টেম্বর অক্টোবর থেকে এই প্ল্যানিংটা হচ্ছিল। তো তখন কিন্তু R&D স্টেজে ছিল, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টেজে ছিল। তো সেই জন্য তখনও কিন্তু যে এই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড এসে আসেনি মার্কেটে, রাইট? তো সেই জন্য কিন্তু 35,000 টাকা অ্যালোকেট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি ভ্যাকসিন পেয়ে গেলাম, আর ভ্যাকসিন কি করবো? আমি একটা ঘরে রেখে দিলাম, একটা হসপিটালে নিয়ে আসলাম, রেখে দিলাম, সবাই সেই হসপিটালে এসে নিজে ইনজেক্ট করে নিয়ে নিল, এরকম তো হবে না। তাহলে আমাদেরকে এত কোটি কোটি মানুষের যেখানে দেশের বসবাস, প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে, তার জন্য তো ট্রান্সপোর্টেশনও লাগবে। প্রথমে দেখা গেল যে 5 কোটি লোককে দেওয়া হচ্ছে যারা ফ্রন্ট লাইনসে আছে, তারপর প্রথমে ডাক্তারদের দেওয়া হচ্ছে, তারপর পুলিশদের দেওয়া হবে, তারপর ব্যাংকার্সদের দেওয়া হবে, এরকম ভাবে আস্তে আস্তে স্তরে স্তরে হবে আর কি। ক্লিয়ার? সো টিল নাও, হ্যাঁ নিশ্চয়ই। ওই মাঝখানে আমি কিছু বেরিয়ে গেছিলাম, তাই জানি না এটা বলেছে কিনা। এই যে 35,000 কোটি টাকা আছে, তো এর মধ্যে আমরা যে মানে ভ্যাকসিন অ্যাসিস্ট্যান্ট যেটা করছে আদার কান্ট্রিকে, মানে পুরোটা ফ্রিতে, তো এইটা কি এর মধ্যে পার্ট না ওটা আলাদা কোনো ফান্ডে? না, এই যে 35,000 কোটি টাকাটা করা হয়েছে, এটা হচ্ছে দেখো রিসার্চ ডেভেলপ ফ্রন্টলাইন ওয়ার্কার্স, যেটা বলছি যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আছে তাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। বাদ বাকি তো মানে নর্মাল আমজনতাকে পয়সা দিয়ে নিতে হবে। না আমি বলছি যে যেগুলো ফরেন নেবার কান্ট্রি গুলোকে দেওয়া হয়েছে আর কি, সেইগুলো। না, সেগুলো এই 35-এর মধ্যে পড়ছে না। সেইগুলোই 35,000, মানে যেগুলো তোমার অ্যালোকেট করা, মানে ধরো আমরা কিছু পিপি কিটস দিয়েছি, স্যুটস দিয়েছি, কিছু জিনিসপত্র দিয়েছি, সেগুলো আসছে না। এটা মূলত R&D এবং আমাদের দেশের মানুষের জন্য। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার, আই গেস? ওকে, so we can very well say that this till now what we are witnessing, এটাকে আমরা বলতে পারি it's a positive বাজেট। ওকে, তাহলে মানুষ তো না তো চিৎকার চেঁচামেচি করছে কেন? মানে এবার লোক বলবে মানুষের স্বভাবই তাই, একদমই নয়, সবটাই বলবো, খারাপ ভুল সবই বলবো। ওকে, আবার চলে আসলাম স্লাইডে। আমি জাস্ট একটা গ্রাফ রেখেছি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে।
আমি দুটো অ্যানালিসিস করেছি 2020 2021। 2020-তে এই সেক্টরটার ওপর, হেলথ সেক্টরের ওপর 2020-তে 69,000 crore ইনভেস্ট করা হয়েছে। সেটাই 2021-এ 2,23,846 কোটি টাকা। ইটস আ হাইক অফ 137%। কারণ পুরো ইউনিয়ন বাজেটের যে টাকা, সেই টাকাটা ঢেলে দেওয়া হয়েছে হেলথ কেয়ার অ্যান্ড স্যানিটেশনের ওপর। সো সেম সেক্টর ইন 2020 69,000 crore ইনভেস্ট করা হয়েছিল, which in 2021 thanks to our global pandemic 2,23,846 crore rupees has been invested, and there is a hike of 137%. ক্লিয়ার? এত অব্দি সরকার খুব ভালো কাজ করেছে। চলো তাহলে এবার সব থেকে যে বার্নিং ইস্যুটা যেটা হচ্ছে সেটাই আসি। ওকে, সো আমরা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে ঢুকে গেছি। এত অব্দি কারোর কোনো প্রবলেম ছিল না, আমি ধরে নিচ্ছি আমরা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে ঢুকে গেছি। এইটাকে নিয়ে প্রচুর প্রচুর প্রবলেম শুরু হয়েছে, প্রচুর প্রবলেম। যারা রিসেন্টলি দেখবে যে যারা ভয়েস রেস করছে বিভিন্ন চ্যানেলসে, আমরা গদি মিডিয়া বা পেড মিডিয়ার কথা বলছি না, বা আমরা ইররেসপেক্টিভ সবাই কিন্তু এটার একটা খারাপ ভালো সবই বলা হচ্ছে। তো এখানে একটা বোন অফ কন্টেনশন হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। অ্যাজ ইউ অল নো দ্য ফার্মার্স অ্যাক্ট যেটাকে পাস করা হয়, এখানে একটা প্রবলেম যেটা হয়, আমি ফার্মার্স অ্যাক্ট নিয়ে যেহেতু আজকে ক্লাস নয় আমি সেটা নিয়ে আলোচনা করব না, কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে কোথা থেকে সেটা একটু জানতে হবে। দেখো সহজ হিসাব, ফার্মার্স অ্যাক্টে বলা হয়েছিল অনেকগুলো প্রবলেম ছিল, তার মধ্যে একটা যেটা নিয়ে এই কন্ট্রোভার্সি বা এই প্রোটেস্টটা শুরু হয় সেটা হচ্ছে যে প্রাইভেটাইজেশন করা হচ্ছে। সরকার সরে আসতে চাইছে এগ্রিকালচার থেকে, এগ্রিকালচারের যে হেডেক সেটা সরকার নিজের কাঁধে নিতে চাইছে না, সেখানে প্রাইভেট এন্টিটিস ঢোকাতে চাইছে। ফর এক্সাম্পল রিলায়েন্স, স্পেন্সার্স, ওয়ালমার্ট, ঠিক আছে, এদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, এবার প্রশ্নটা থাকছে এইভাবেই, প্রথমে দুটো প্রবলেম হয়। একটা বলছে যে আরে এই গভর্নমেন্টটা তো একদম ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এ যা মনে করছে তাই করছে। লোকজন কেন বলছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট? কারণ এগ্রিকালচারটা কিন্তু স্টেট লিস্টের আন্ডারে পড়ে, এবং স্টেটের পারমিশন ছাড়া সেন্টার এই এগ্রিকালচারাল লস নিয়ে এসেছে। দ্যাট ইজ আ সাইন অফ ফ্যাসিজম। আমরা এই যে কন্ট্রোভার্সি গুলো হচ্ছে, এই কন্ট্রোভার্সি গুলো কেন হচ্ছে সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, তো এগ্রিকালচার ইজ দ্য সোল ডিপার্টমেন্ট অফ স্টেট, কিন্তু সেন্টার সেখানে করেছে এটা, 1 নম্বর। 2 নম্বর, ঠিক আছে, প্রবলেম কি হচ্ছে দেখা যাক। তো যখন প্রাইভেট চলে আসছে তখন মিনিমাম সাপোর্ট প্রাইস দেবে না। আমরা প্রচুর জায়গায় খবরের কাগজে বিভিন্ন জায়গায় বক্তৃতা, বুদ্ধিজীবী, ট্রোলস, মিডিয়াস সব জায়গায় দেখছি যে একটা জিনিস চলছে, মিনিমাম সাপোর্ট প্রাইস। এবং আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা সবাই যেটা বলছি, মানে আমরা বলছি না, অনেকেরই টেন্ডেন্সিটা রয়েছে যে টু সাউন্ড কুল উই নোয়িংলি অর আননোয়িংলি ইউজ দ্য ট্রেন্ডিং টার্ম। And right now, at the present scenario, MSP or the minimum support price is a trending term. লোকজন বুঝে না বুঝে মিনিমাম MSP করে যাচ্ছে। বাট ফার্স্ট, বিং আ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ MSP। খুব সহজ ভাষায় বলেছি। দেখো, আমি হিস্ট্রিটা যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো MSP কি। মিড 60s, চলো একটু পেছনে চলে যাই, 60s এর মাঝামাঝি সময় ভারতবর্ষ স্বাধীনতা থেকে কিছুটা এগিয়ে এসেছে, কিন্তু ফুড ডেফিসিট দেখা যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মার খেয়েছে। প্রথম 5-year প্ল্যান ওয়াজ ভেরি সাকসেসফুল। সেকেন্ড 5-year প্ল্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার চেষ্টা হলো, মুখ থুবড়ে পড়লো, দেন ফুড ডেফিসিট দেখা দিতে শুরু করলো। এইবার তখনই এই সমস্ত গ্রিন রেভলিউশন, এই সমস্ত রেভলিউশন, হোয়াইট রেভলিউশন এসব শুরু হয়। ঠিক আছে, তো তখন সরকার তার সমস্ত ক্ষমতা, সমস্ত অর্থ এই গ্রিন রেভলিউশন টেকনোলজিস এর উপর ঢেলে দিল। এটা আমি মিড 60s এর কথা বলছি। ঠিক আছে, এবার তাতে কি হলো, তাতে যে বীজগুলোকে বপন করা হতো সেগুলো প্রচন্ড হাই ইয়েল্ডিং, কারণ এর উপর অনেক সাইন্টিফিক রিসার্চ হয়েছে, নাবার্ড টাকা ঢালছে, এগ্রিকালচারাল ইউনিভার্সিটিজ হয়ে গেছে, লোকজন কিভাবে আরো উৎপাদনশীল বীজ শস্য বানানো যায় সেই সমস্ত নিয়ে রিসার্চ করছে। ফলস্বরূপ যেটা হলো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে উইট আর প্যাডি তৈরি হতে শুরু করলো। ঠিক আছে, ভালো কথা। তো তোমরা তো বলবে যে এতে প্রবলেমটা কোথায়?
এটা তো খুব ভালো জিনিস, কিন্তু সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। কি স্যাচুরেশন পয়েন্ট? যখন ফুড ডেফিসিটের প্রবলেমটা মিটে গেল, তখন মারাত্মক একটা বড় প্রবলেম দেখা দিল। সেটা হচ্ছে কি, যে এই যে ফার্মার্সরা, এই যে কৃষক ভাইরা, তারা কি করছে, এই বীজগুলো বপন করতে গেলে তাদের তো একটা খরচা হচ্ছে, তাকে হয়তো ফার্টিলাইজার্স কিনতে হচ্ছে, তাকে ইনসেকটিসাইডস কিনতে হচ্ছে, তাকে ভাগ চাষি দিতে হচ্ছে, অনেক রকম অ্যাসেটস রয়েছে, অনেক রকম ইনভেস্টমেন্ট রয়েছে। এবং গাছ পুঁতলেই এখানে স্কিলস এর প্রয়োজন হচ্ছে না, এখানে গাছ পুঁতলে মানে বীজ পুঁতলেই প্রচুর প্রোডাকশন হচ্ছে। তো যখনই কোনো ডিমান্ডস বা সাপ্লাই যখন বেড়ে যায়, আমরা ইকোনমিক্স এর ভাষায় তো জানি, যদি সাপ্লাই বেড়ে যায় অটোমেটিক্যালি ডিমান্ড পড়ে যায়, তাই তো নাকি? আজকে ধরো, আজকের হীরের এত দাম কেন? হিরে তো একটা ন্যাচারালি আমরা পাচ্ছি, হীরের এত দাম কেন? কারণ ডিবিএস বলে যে কোম্পানিটা আছে, তারা পুরো মনোপলি চালিয়ে রেখেছে, তারা হিরে কিন্তু একদম চেপে দিয়েছে, তার জন্য এত হীরের দাম। একদম আমরা এটা জানি যে ডিমান্ড যদি বেশি হয়, মানে সাপ্লাই যদি বেশি হয় তাহলে ডিমান্ড কমে যায়, সাপ্লাই যদি কমে যায় তাহলে ডিমান্ড বেড়ে যায়। সেই হিসাবে দেখো মিড 60s কি হচ্ছে, যে ডিমান্ড তো নেই, সাপ্লাই প্রচুর হচ্ছে, তাহলে কি হচ্ছে, লোকজন দাম কমিয়ে বিক্রি করতে শুরু করে দিল। আমার আমার ধরো আমি 40 টাকায় ধান বেচছি, আজকের অর্ণব ধরো ও দেখলো যে আমাকে যদি ওর সাথে কম্পিট করতে হয় তাহলে আমি 30 টাকায় বেচবো, লোক অর্ণবের কাছে চলে গেল। স্নিগ্ধ বলছে কি, তাহলে আমি 20 টাকায় বেচবো, লোকজন স্নিগ্ধর কাছে চলে গেল। তো এই একটা প্রবলেম ক্রিয়েট হতে শুরু করলো। তো সেই জন্য সরকার যেটা ঠিক করে যে আমরা একটা মিনিমাম সাপোর্ট প্রাইস বেঁধে দেবো, যে তোমাকে এই টাকাতেই বিক্রি করতে হবে, যেটা 1966-67-তে, যেটা আমরা বলছি মিড 60s, সেটাকে বেঁধে দেওয়া হয়েছিল গমের জন্য, ভিটের জন্য 54 টাকা পার কুইন্টাল। বলতে পারলাম? তার মানে 1966-67 সালে যারা গম চাষ করছে তাদেরকে কিন্তু যতই প্রোডাকশন হোক, তুমি 54 টাকার কমে কিন্তু বিক্রি করতে পারবে না। রাইট? এত অব্দি ক্লিয়ার? কোনো ডাউটস, কোনো প্রবলেম? ওকে নো স্যার। ওকে, এবার অ্যাট প্রেজেন্ট সিনারিও, আমি প্রেজেন্ট সিনারিও মধ্যে 2020-21-এরটা হিসাবটা যেহেতু আমার কাছে আছে, আমি একটা হিসাব দেখাচ্ছি, মানে জাস্ট একটা মজার জন্য দেখাচ্ছি। 1970-71 সালে 1 কিলো উইটের দাম, মানে 1 কুইন্টাল উইটের দাম ছিল 76 টাকা, এখন সেটা হয়ে গেছে 1975 টাকা। ঠিক আছে? ধানের দাম ছিল 51 টাকা, ঠিক আছে, এখন হয়ে গেছে 1868 টাকা। যদি টাইম মেশিন থাকতো আমরা এখন প্রত্যেকে কোটিপতি। ঠিক আছে? সো এইরকম একটা জায়গায় চলে এসেছে। আচ্ছা, এই যে পদ্ধতিটা, এই যে সরকার, এই যে রাজ্য সরকার এই যে ঢুকে যাচ্ছে বিজনেসের মধ্যে, ঢুকেছে এগ্রিকালচারের লাঙলটা বা মানে রাশটা যে নিজের হাতে টেনে নিচ্ছে, এইটাকে বলা হয় মার্কেট ইন্টারভেনিং স্কিম। ঠিক আছে? এই প্রশ্নটা আজকে আমরা এফবি গ্রুপে করেছিলাম, যে এমআইএস কিসের জন্য স্ট্যান্ড করে, সেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। মার্কেটে সরকার ইন্টারভেন করছে, এটাকে বলা হয় মার্কেটিং ইন্টারভেনশন স্কিম, এটাকে এমআইএস বলা হয়, এবং এটা ইট ফলস আন্ডার দ্য প্রাইস সাপোর্ট পলিসি। কাকে সাপোর্ট করছে না, প্রাইসকে সাপোর্ট করছে। আমায় ক্লিয়ার? এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আজকের আমাদের যিনি কৃষি মন্ত্রী, তিনি হঠাৎ করে একদিন সকালবেলা চা খেতে উঠে মনে করবে যে না, আজকে 54 টাকা ছিল, কালকে 65 করে দিই? একদমই নয়। The center fixes MSPs based on recommendations of the Commission for Agricultural Costs and Prices, যেটাকে CACP বলে। স্ট্যাটিক জিকেতে বহুবার প্রশ্নটা এসেছে বলে আমি ছোট্ট করে ব্র্যাকেটে লিখে দিয়েছি। CACP was formed in 8/01/1965. Headquarter is in New Delhi. ঠিক আছে? তো এই কমিশন ফর এগ্রিকালচারাল কস্টস এন্ড প্রাইসেস, CACP, এরাই কিন্তু MSP কত হওয়া উচিত সেটাকে বেঁধে দেয়। Clear? This is known as Market Intervening Scheme, MIS, and falls under the Price Support Policy. এর সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, MIS কখন লাগু হবে? MIS তখনই লাগু হবে, সবসময় MIS তুমি চালাতে পারো না। MIS তখনই লাগু হবে যখন নর্মাল প্রোডাকশনের থেকে 10% ইনক্রিজ হয়ে গেছে। আজকের যদি 100 কেজি হয়, কালকের গিয়ে দেখা গেল আমার 110 কেজি চাল হচ্ছে, তখন MIS অ্যাপ্লাই হবে। বা প্রোডাকশন যদি কমে যায়, ধরো 110 প্রোডাকশন হচ্ছে, মানে 100 প্রোডাকশন ছিল, আমার 90 হয়ে গেছে, তার মানে 10% এর মার্জিন রাখা হচ্ছে, 10% প্লাস মাইনাস।
যখনই হবে তখনই এমআইএস ইমপ্লিমেন্ট করা হয়। এত অব্দি ক্লিয়ার? এটা কিন্তু একটু আমরা ইন্ট্রিকেট ডিটেলস নিয়ে কাজ করছি। ক্লিয়ার? আমরা অবুঝের মতন লোক যা বলছে সেই অনুযায়ী কিন্তু ক্রিটিসিজমের মধ্যে যাব না। আমরা ক্রিটিসাইজ যদি করি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি করি, তাহলে আমরা পুরো ব্যাপারটাকে জানবো যে কেন এই প্রোটেস্টটা হচ্ছে। সবাই প্রোটেস্ট করছে বলে, গ্রেটা থানবার্গ করছে বলে, এরা করছে বলে করতে হবে এরকম না, জিনিসটাকে আগে জানি। ক্লিয়ার? এত অব্দি ইজ দেয়ার এনি ডাউট? হ্যালো, ইজ দেয়ার এনি ডাউট? ইয়েস অর নো? নো স্যার। নো স্যার। ওকে, খুব মনে হতে পারে খুব অপ্রাসঙ্গিক, কিন্তু তবুও আমি আলোচনা করব, কারণ আমি ভেঙে ভেঙে আলোচনা করতে চাই, না হলে মাথার উপর থেকে যাবে। এমএসপি ক্যালকুলেট করা হয় কিভাবে? হাউ এমএসপি ইজ ক্যালকুলেটেড? মিনিমাম সাপোর্ট প্রাইস, আজকের এই যে সিএপিসি তারা মিনিমাম সাপোর্ট প্রাইস করছে, সিএসিপি আর কি, তারা হঠাৎ করে করছে না, কিছু ডিটারমিনেশন থাকে। 3টে পর্যায়ে ভাগ করা হয়। আমি ডেফিনেশনস এর মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি হয়। ঠিক আছে? যেহেতু এটা আপনার নয়, তুমি আমরা জেনে রাখছি, এটা বেশি জেনে রাখছি। এটাকে মূলত 3টে প্ল্যাটফর্মে ভাগ করা হয়। ওয়ান ইজ A2। ওকে, মানে ধরো অর্ণব একজন চাষি, ঠিক আছে? অর্ণবের যখন সে ধান চাষ করতে যাচ্ছে তখন তার নিজস্ব কিছু খরচা হচ্ছে। কিসের উপর খরচা হচ্ছে? তাকে বীজ কিনতে হচ্ছে, তাকে ফার্টিলাইজার্স কিনতে হচ্ছে, তাকে কেমিক্যালস কিনতে হচ্ছে, তাকে বিভিন্ন জিনিসপত্র কিনতে হচ্ছে, হ্যাঁ কি না? কিনতে হচ্ছে। তাহলে এটাকে আমরা বলি A2, যেটা ক্যাশ এবং কাইন্ডস কে কভার করছে। সো হোয়াট ইজ A2 প্লাস FL? A2 প্লাস FL হচ্ছে আনপেড ফ্যামিলি লেবার। A2 তো যেরকম আছে সেরকম রয়েছে, প্লাস FL মানে হচ্ছে আনপেড ফ্যামিলি লেবার। আনপেড ফ্যামিলি লেবার মানে কি? এনি আইডিয়াস? হোয়াট ইজ আনপেড ফ্যামিলি লেবার? কোনো আইডিয়া? ইয়েস, নো? স্যার যারা মতলব মানে কাজ করে কোনো পেইড পাচ্ছে না আর কি। এক্স্যাক্টলি। যেটা মারা করে, সরি, যেটা মা করে। ইয়েস 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 ইয়েস, ট্রু এনাফ, ট্রু এনাফ, যেটা মারা করে। ওকে, দেখো, কেয়ার টেকিং, কেয়ার গিভিং, এই যে মা তার সন্তানদেরকে উপর যে যত্নটা রাখছে, যত্নটা করছে, আমরা হাউসওয়াইফ একটা ব্র্যাকেটে ফেলে দিয়ে চলে যাই, কিন্তু হাউসওয়াইফের কাজটা কিন্তু একটা 9টা 5টার ডিউটির থেকে অনেক বেশি টেডিয়াস। দ্যাট গোজ উইদাউট সেইং, বাট দ্যাট ইজ কমপ্লিটলি আনপেড। গ্রামের দিকে মেয়েদেরকে সকাল 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 জল আনতে যেতে হয়, কয়েক কিলোমিটার করে যাচ্ছে, তারা কলসিতে করে জল নিয়ে আসছে। কিসের জন্য আনছে? তার জন্য কি পয়সা পাচ্ছে? না, দিজ আর অল আনপেড ফ্যামিলি লেবার্স। ঠিক আছে? বুঝতে হবে, অ্যাজ আ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমরা কিন্তু খুব সহজে যখন বাজেট বলি বা যখন জিডিপি বলি, খুব সহজে বলে দিই যে হ্যাঁ, আমি যদি একটা স্টুডেন্ট অফ ম্যাথামেটিক্স কে বলি যে ভাই হোয়াট ইজ প্রফিট, সে বলবে যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হচ্ছে তখনই আমার প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে। লোকসান কখন হচ্ছে? যখন আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য ভাইস ভার্সা। অ্যাজ আ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমরা কিন্তু এত ক্ল্যারিটির সাথে বলতে পারবো না, কারণ এখানে কিছু সোশ্যাল ইমপ্লিকেশনস থাকে। যেরকম আনপেড ফ্যামিলি লেবার, এটা তো থাকছেই। হতে পারে যে সেই মহিলাটা, হতে পারে আমার একটা ফ্যামিলিতে আমি নিজে চাষি, কিন্তু আমাকে আমার আমার যে বউ সে হয়তো কর্মরত বা সে হয়তো কর্মঠ, সে আমাকে হাতে হাতে হেল্প করতে পারে, কিন্তু যেহেতু তাকে সকালবেলা 7 কিলোমিটার গিয়ে আপ অ্যান্ড ডাউন করে 14 কিলোমিটার করে জল আনতে হচ্ছে, সে আমাকে সাহায্য করতে পারছে না, এবং সাহায্য করতে পারছে না বলেই আমাকে আরেকজন ভাগ চাষিকে নিতে হচ্ছে। এত কিন্তু সিম্পল ইকুয়েশনস নয় যখন আমরা ইকোনমিক্স এর ক্ষেত্রে বলছি। এটাকে বলা হয় A2 প্লাস FL। আর তাহলে C2 টা কি? C2 হচ্ছে A2 প্লাস FL প্লাস কিছু রেভিনিউজও তো আমার পকেট থেকে যাচ্ছে। আমি ধরলাম যে আমি কারোর জমিতে চাষ করছি, তাকে আমায় খাজনা দিতে হচ্ছে। 85% অফ আওয়ার ফার্মার্স আর মার্জিনাল বা স্মল স্কেল ফার্মার্স। যদি বিশ্বাস না হয় গুগল করে দেখে নিও। 85% অফ আওয়ার ফার্মার্স আর মার্জিনাল অ্যান্ড স্মল স্কেল ফার্মার্স, যাদের কাছে কিন্তু চাষযোগ্য জমিও নেই, যারা ভাগ চাষি। তাহলে খাজনা তো দিতে হবে, অ্যান্ড তোমাকে চাষ করতে গেলে লাঙল লাগবে, গরু বলদ লাগতে পারে,
কাস্তে হাতুড়ি লাগবে, মানে যাই হোক কাস্তে লাগবে আর কি, হাতুড়ি না, কাস্তে লাগবে, এগুলো তোমার ফিক্সড ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়ছে, সেখানেও তো তোমার ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখা গেল তোমার লাঙলটা খারাপ হয়ে গেল, লাঙলটা হারিয়ে গেল, লাঙলটা নষ্ট হয়ে গেল, তার জন্য আবার লাঙল কিনতে হবে। ওকে, তোমার গরুটা মারা গেল, তার জন্য আবার একটা ভরপাই করতে হবে, ঠিক আছে? এইগুলো আসে C2। এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে তারপর মিনিমাম সাপোর্ট প্রাইস ক্যালকুলেট করা হয়। গরুর খাবার, তারপরে গরুর খাওয়ার, এক্স্যাক্টলি, এগুলো আসে। এইবার দেখো একটা খুব সুন্দর ইনফোগ্রাফিক্স দেখাচ্ছি। এই বছর মানে হচ্ছে অ্যাট প্রেজেন্ট যেটা চলছে আর কি, মানে 2021 2020টাই এখন কন্টিনিউ করছি। এখন এই মুহূর্তে উইটের দাম, ছোট্ট একটা এক্সাম্পল, 1975 টাকা পার কুইন্টাল চলছে, ঠিক আছে? এবার এখানে যদি আমি শুধুমাত্র A2 প্লাস FL কে অ্যাড করি তাহলে আমার 960 টাকা হচ্ছে। A2 প্লাস FL মানে অ্যাকচুয়াল কস্ট প্লাস আনপেড ফ্যামিলি লেবার। যদি এটাকে শুধু অ্যাড করি তাহলে 960 টাকা হচ্ছে। তাহলে আমার প্রফিট কত হচ্ছে পার কুইন্টালে? 1125 টাকা পার কুইন্টাল লাভ হচ্ছে, ঠিক আছে? 105.7% লাভ হচ্ছে। এইখানেই লোকজন ভুল করছে, এখানেই যে যারা এই ফার্মার্স প্রোটেস্ট, আমি কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না, কিন্তু যারা এই কথাগুলো রটাচ্ছে যে এই যে ফার্মার্সরা রয়েছে এরা তো এত টাকা ইনকাম করে, এদের কেন এত জিনিস হচ্ছে, এরা হতে পারে যে এরা ফার্মার্স কি করছে না করছে, এই যে প্রশ্নগুলো আসছে, কন্ট্রোভার্সিস গুলো আসছে, which is debatable, আমরা সেগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু লোকজন কি করছে, লোকজন শুধু এই 105.7% ক্যালকুলেট পার্সেন্টেজ করে বলছে আরে বাবা এ তো সরকারি চাকরির থেকেও বেশি মাইনে পায়। বুঝতে পারছো? 1975 টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস বলছে, সে 960 টাকায় বিক্রি করছে। আমি চাইলে আমিও কৃষক হয়ে যাই, তাহলে আমার 105.7% প্রফিট থাকবে না। স্যার গল্পটা এরকম নয়। গল্পটা কি হচ্ছে, যখন আমরা এই C2 টাকে অ্যাড করছি তখন সেই দামটা চলে আসছে 1467 টাকা। তার মানে যেটা 105.7% গেন দেখছো, সেটা নেমে আসছে 34.6% গেন। এবং তোমাদের বলে দিই, এটা কিন্তু মাস গেলে মাইনে নয়, চাষিরা মাস গেলে মাইনে পায় না, তারা একটা চাষ করার পর ওই টাকাতেই কিন্তু তাকে 3-4 মাস চালাতে হয়। সেক্ষেত্রে কিন্তু তুমি, এটাও অনেকে বলছে 34.6% গেন, আরে ভাই এত গেন তো আমরাও পাই না। আরে ভাই সেটা নয়, একটা সিজন থেকে, একটা খারিফ থেকে রবি সিজনের মাঝখানে 6 মাসের গ্যাপ থাকে, ঠিক আছে? সেই সময়টা তাকে সংসারটা চালাতে হচ্ছে এই 34.6% গেনে। মানুষজন এইটা বুঝতে পারছে না, এখানটায় ক্রিটিসিজমটা হচ্ছে, ঠিক আছে? বলা হচ্ছে যে MSP টা তো লোকজন ভীষণ টাকা পয়সা পাচ্ছে, এরকম তো নয় ঘটনাটা, একদমই তাই নয়। ওকে, MSP কিন্তু যত দেখাচ্ছে তত নয়, এবং সেটা 6 মাসের হিসাবে আসছে। ক্লিয়ার হলো না, এটা একটু বলো। ক্লিয়ার হলো না? ওকে, ধর আমি বলছি যে আজকের ডেটে 2020-তে দাঁড়িয়ে, এই সরি 2020-র ডেটে বলছি, 1 কুইন্টাল গমের দাম হচ্ছে 1975 টাকা, ঠিক আছে? তোর A2 প্লাস FL কস্ট, যেটা আমরা আগেরটায় বলছিলাম, A2 প্লাস FL কস্ট মানে এই কস্টটা, আনপেড ফ্যামিলি লেবার আর অ্যাকচুয়াল কস্ট, এটা যোগ করলে 960 টাকা হচ্ছে। তাহলে দুটোকে বিয়োগ করলে কত আসছে? 1015 টাকা পার কুইন্টাল আমার প্রফিট হচ্ছে না? তাহলে তুই আমাকে বলবি যে আমার 105.7% প্রফিট হয়েছে, তাই তো? কিন্তু হিসাবটা তো, যখন আমরা হিসাব করছি তখন তো আমি এই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি। আরে ভাই ভাগ চাষি যদি হয় তাকে তো তার মালিককে টাকা দিতে হচ্ছে, তাকে তো লাঙল কিনতে হচ্ছে, তার গরুর খাবার কিনতে হচ্ছে, এই হাবি জাবি কস্ট গুলো তো তার রয়েছে। সেগুলোকে যখন ক্যালকুলেট করব, সেই 105.7টা 34.6%-এ নেমে আসছে। শুধু তাই নয়, একটা চাষির 6 মাসের জীবিকা নির্বাহ, মানে তার নির্বাহ করে এই 34.6% গেনের ওপর। এটা প্রতি মাসের গেন নয়, এখানে মাস গেলে কেউ মাইনে দিয়ে চাকরি করছে না, 9টা 5টা ডিউটি করছে না যে প্রতি মাসে 34.6% করে পাচ্ছে। এটা দিয়ে তার সংসার চালাতে হচ্ছে 3-4 মাসের জন্য অ্যাটলিস্ট। ওকে, যেখানে কোভিড এর মতন সিচুয়েশন রয়েছে। দিস ইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবং এই খাতেই আরেকটা জিনিস করা হয়েছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, বা যেটাকে PM আশা বলা হয়, PM আশা। অনেকে হয়তো এই নামটা শুনেছো, অন্নদাতা, দেখো নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। বাংলায় বললে অন্নদাতা কারা? চাষিরা, তাদের আয়টাকে সংরক্ষণ করা হচ্ছে। ওকে, এইটা 2018 সালের ইউনিয়ন বাজেটে লাগু করা হয়েছিল। এখানে কি করা হয় যে ফার্মার্সদেরকে ওই মিনিমাম সাপোর্ট প্রাইসটাই দেওয়া হবে, ঠিক আছে? এবং যা কিছু ট্রান্সপোর্টেশন এদিক ওদিক যা খরচা, সেটা স্টেট গভর্নমেন্ট বিয়ার করবে।
এইরকম একটা খাতে এই প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান এটা চালু হয়। কিন্তু কাট ব্যাক টু দিস ইউনিয়ন বাজেট, অ্যালোকেশন আন্ডার MISPSS, ঠিক আছে, এটা মার্কেট ইন্টারভেনশন স্কিম এবং প্রাইস সাপোর্ট সিস্টেমের কথা বলছি, 21-22 1,500 কোটি টাকা মাত্র, যেটা 2020-21 যে আয় বর্ষ ছিল তার থেকে 25% কম, এবং 2019-20 যে আয় বর্ষ ছিল তার থেকে 50% কম। তার মানে সরকার একটা ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিচ্ছে যে আমরা আস্তে আস্তে মিনিমাম সাপোর্ট প্রাইস থেকে সরে আসছি। তোমাকে রাজনীতি বুঝতে হবে না, তুমি ইউনিয়ন বাজেটটাকে যদি একটু থরলি ফলো করো তাহলে বুঝতে পারবে যে সরকার কি মেসেজ দিতে চাইছে। যেখানে 2019-20 50% ছিল সেটাকে 25% করে লেস করে দিয়েছে 1,500 কোটি টাকা, এবং PM আশা যেটা 2019-20 1500 কোটি টাকা দেওয়া হয়েছিল, 1100 কোটি টাকা কমিয়ে সেটাকে 400 কোটিতে করে দেওয়া হয়েছে। তার মানে PM আশা এটাকেও বলা যেতে পারে এটার থেকেও কিন্তু সরকার সরে আসছে। তার মানে খুব বেশি রাজনীতি জানতে হবে না, ইকোনমিক্স যদি সামান্য বুঝি, বাজেটটাকে যদি সামান্য ফলো করি, তাহলে বুঝতে পারবো যতই তুমি ফার্মার্স প্রোটেস্ট করছো যাই করছো, কেন্দ্রীয় সরকার তোমাকে ক্লিয়ারলি মেসেজটা লাউড স্পিকারে বলে দিচ্ছে যে আমরা মিনিমাম সাপোর্ট প্রাইস থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসবো। এটা প্রাইভেট, আমরা লিগ্যাল, মানে এটা কোনো লিখিত পরিত কোনো ব্যাপার হবে না, আমরা চাইছি প্রাইভেটাইজেশন করতে, সিম্পল। এটার ভালো দিকটা আর খারাপ দিকটা কি? ভালো দিকটা খারাপ দিকটা অনেক কিছুই রয়েছে। নাও ভালো দিক বলতে যদি যেটা হয় যে সরকার যদি MSP থেকে সরে আসে, যদি প্রাইভেট কোম্পানিজ যদি আসে, এটার যদি ভালো দিক বলতে হয় যে তারা অনেক টেকনোলজিস ইউজ করতে পারে, তারা মার্কেটিংটাকে অনেক সুন্দরভাবে করতে পারে, তারা দেখা যেতে পারে তারা অনেক কিছু মানে ভালোভাবে জিনিসগুলোকে বিক্রি বাটা করছে, অনেক রকম নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসছে, টাকা পয়সা ঢালছে, আরো বেটার করছে। এই এই সুবিধাটা থাকতে পারে। এবং সে অসুবিধা বলতে যেটা হচ্ছে যে যদি আজকের একটা অশিক্ষিত আমাদের যদি কৃষকটা যদি আমি ধরে নিই যে সে হয়তো পড়াশোনা জানে না, তাকে আমি হচ্ছি আম্বানি বা সরি আমি ধরো XYZ কেউ একজন হচ্ছি, তো আমি বললাম যে ঠিক আছে তুমি আমার সাথে এই কন্ট্রাক্ট পেপারটা সাইন করো, ঠিক আছে, ধরো তুমি জানো না, বেশি পড়াশোনা জানো না, তুমি কন্ট্রাক্ট পেপার সাইন করে নিয়ে দিলে, কিন্তু সেই হয়তো সেই কন্ট্রাক্ট পেপারে মিনিমাম সাপোর্ট প্রাইসের গল্পটাই নেই, তখন তুমি কার কাছে দ্বারস্থ হবে? বুঝতে পারছো কি বলতে চাইছি? তুমি তো তবে যদি হ্যাঁ হ্যাঁ তো বলছি, তবে যদি অনেকগুলো কোম্পানি থাকে মানে মনোপলি না হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষকের লাভও থাকতে পারে। কিন্তু এক্স্যাক্টলি, যদি মনোপলি হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ। এবং আমি এই পয়েন্টটাতেই আসছিলাম এক্ষুনি, যদি মনোপলি হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম। কিন্তু যদি এটা একটা ফেয়ার কম্পিটিশন হয়, ওপেন মার্কেট অপারেশনস যেটাকে আমরা বলে থাকি, বা ওপেন মার্কেট অপারেশনস কে সবসময় আমরা ওইভাবে না ভাবি, যদি ওপেন মার্কেট করে দিই তাহলে কিন্তু সেটা মারাত্মক ইকোনমির বুস্ট করতে পারে, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় ইউরোপের মাটিতে দেখেছি। কিন্তু যদি এটা মনোপলিস্টিক একটা সিনারিও চলে আসে, সেটা কিন্তু একদম ড্রাকোনিয়ান হয়ে যেতে পারে ব্যাপারটা। বুঝতে পেরেছি? সুতরাং এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এখানে কি এইটা বলেছে মনোপলি মানে ব্যাপারটা কি কোনো আলোচনা হয়েছে না, এখানে? এটা কেউ বলবে না, এটা কেউ বলবে না, এটা কোনোভাবেই কেউ কোনোদিন বলবে না যে এটা মনোপলি হবে না ওপেন মার্কেট হবে, সেটা তো নিজস্ব আলাদা আলাদা ব্যক্তিগত ব্যাপার, এটা কেউ কোনোদিন এটা সামনে আসবে না, এইটা লাগু ঠিক আছে। করার কিন্তু জন্য কোনো পরিকাঠামো করেছে বা কিছু সেরকম কিছু আছে কি? মানে হ্যাঁ, পরিকাঠামো অবভিয়াসলি যেটা ফার্মার্স অ্যাক্ট যেগুলো করে দিয়েছে সেটার মধ্যে তো এগুলো লাগু হওয়ার জন্যই কথা হয়েছে, যার জন্যই তত আন্দোলন এত বিদ্রোহ। মানে Clear? ওই ওদের কাছে পরিষ্কার না মানে এটা মনোপলি বা ওপেন মার্কেট হবে কিনা, মানে এটা এক্স্যাক্টলি, কৃষকদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাই তো? একদমই। ভালো দিকও কিছু রয়েছে, যেরকম এই যে যারা টাকা পয়সা দেয় এই সমস্ত কৃষকদেরকে, এরকম অনেক কেস আছে যে তারা অনেক বেশি ইন্টারেস্ট রেটে টাকা পয়সা দেয়। এই যে ফার্মার সুইসাইড গুলো হচ্ছে, এই যে মিডল ম্যান, এদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে, এগুলো ভালো পয়েন্ট। ডেফিনেটলি হোর্ডিং করা, এই জিনিসটাকে বন্ধ করা যেতে পারে, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো পয়েন্ট। আর অধ্যাত্মের যে একচিটি ব্যবসাটা যে চলছে আর কি। একদম, হ্যাঁ। তো এই ব্যাপারটা কিন্তু ভালো দিক, আবার খারাপ দিকও রয়েছে, বাট সরকার একটা স্টান্স নিয়ে নিয়েছে উইচ ইজ ভেরি ক্লিয়ার। এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিস, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট এরা মনিটরিং করে। প্রত্যেকটা APMC নিজস্ব কিছু মান্ডিস থাকে, যেই মান্ডিসে কৃষকরা তাদের নিজস্ব প্রোডাক্টস বা লাইভ স্টক বিক্রি করে, ঠিক আছে। এই জিনিসটাকে সরকার পরিচালনা করে, সরকারের চোখ থাকে এটার উপর, সেই জন্য কোন রকম থার্ড পার্টি
বা কোনো রকম মিডল ম্যান এখানে আসে না। ঠিক আছে, এটাকে বলা হয় এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি বা এপিএমসিস। ক্লিয়ার? এইবার এই এপিএমসির জন্য একটা এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড গঠন করা হয়েছে এবং সেক্ষেত্রে 900 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। তার মানে সরকার বলছে যে তোমরা এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির মধ্যে আসো, এপিএমসির মধ্যে আসো। এবং আমরা সকলেই জানি, ক্লিয়ার? এটা অব্দি ক্লিয়ার? এবং আমরা সকলেই জানি যে ডিজিটালাইজেশন ছাড়া কিন্তু আমরা এক বিন্দু এগোতে পারছি না, কোভিড-19 প্রমাণ করে দিয়েছে। সুতরাং আমরা যেটা করছি কি, সেটা হচ্ছে এই এগ্রিকালচারাল প্রোডাক্ট মার্কেট কমিটিটাকে ডিজিটাল মার্কেট প্লেস করছি। ফোনের মাধ্যমে তুমি অর্ডার করছো, তোমার বাড়িতে জিনিস পৌঁছে যাচ্ছে। এটাকে বলা হয় ই-ন্যাম, দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট। NAM stands for National Agricultural Market. E মানে electronic. Is a pan-India electronic trading portal which links existing APMC mandis across the country. মানে আমাদের সারা দেশে বিক্ষিপ্তভাবে কিছু মন্ডিস তৈরি রয়েছে, সেগুলোকে একত্রিত করার একটা প্রচেষ্টা হয়েছে এবং এই বাজেটে 1000টা মন্ডিসকে কিন্তু এই ইনাম মার্কেটের মধ্যে ঢোকানো হয়েছে। বুঝতে পারলাম? আদৌ ক্লিয়ার? এরে লোকজন ঘুমিয়ে পড়েনি তো? বোরিং লাগছে না তো? এনি চান্স? ওকে, লোকজন তো ঘুমিয়ে পড়ছে, বোরিং লাগছে। না না না, না। ওকে, তো এটা হচ্ছে করা হলো। এর সাথে আরো অ্যালোকেশনস করা হয়েছে। মাইক্রো ইরিগেশন ফান্ড, জলের অপচয় বন্ধ করা হবে, তার জন্য সরকারের অনেক রকম প্রকল্প আছে। ঠিক আছে, পার ড্রপ মোর ক্রপ, অনেক রকম স্লোগান চলছে, যেখানে মাইক্রো ইরিগেশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অপারেশন গ্রিন স্কিম বলে একটা নতুন জিনিস চালু করা হয়েছে, যেখানে টপ টমেটো, অনিয়ন, পটেটো ছাড়াও 22খানা পেরিশেবল প্রোডাক্টস কে নথিভুক্ত করা হয়েছে। এগ্রি ক্রেডিট টার্গেটকে 16.5 লক্ষ কোটি টাকা, মানে নাবার্ড কে সরকার 16.25 লক্ষ কোটি টাকা স্যাংশন লিমিট দিয়েছে। মানে এই যে চাষি ভাইরা রয়েছে, তারা যদি আজকে কৃষক লোন নেয় বা কৃষি লোন নেয়, ঠিক আছে, তাদের জন্য এক বছরে 16.5 লক্ষ কোটি টাকা কিন্তু নাবার্ড দিতে পারবে। সেই স্যাংশনিংটা দিয়ে দিয়েছে, সেই অথরিটিটা দিয়ে দিয়েছে, সেই টাকাটাও পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এতে কি হচ্ছে, এই যে ছুটকো ছাটকা মানি লেন্ডার্স, ফিনান্সিয়াল ইনক্লুশন ভাই, যারা ছুটকো ছাটকা মানি লেন্ডার্স আছে তাদেরকে সিন থেকে সরিয়ে দাও, দিয়ে একটা সেন্ট্রালাইজ প্রোগ্রাম করো। এছাড়া 5খানা ফিশিং হাবস তৈরি করা হচ্ছে চেন্নাই, কোচি, পারাদ্বীপে, এবং মাল্টিপারপাস সিভিড পার্ক। রিসেন্টলি সিভিড নিয়ে প্রচুর রিসার্চ করা হচ্ছে। সিভিডের অনেক রকম ভেষজ গুণ রয়েছে। ঠিক আছে, সমুদ্রে যে শ্যাওলা যেটাকে আমরা বলি থাকি মূলত, এটার প্রচুর ভেষজ গুণ রয়েছে, এটা মেডিসিনাল ভ্যালুস রয়েছে। এটার জন্য একটা পার্ক তৈরি করা হচ্ছে তামিলনাড়ুতে, যেখানে এই সমস্ত সিভিডস নিয়ে কাজ করা হবে, যার অনেক মেডিসিনাল অনেক রকম ভ্যালুস রয়েছে। ক্লিয়ার? তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা একটু বাজেট অ্যালোকেশনটা দেখে নিই 21 এর জন্য। আচ্ছা, এটা বলার আগে দুটো টার্ম আমি একটু ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে বিই অ্যান্ড আরই। এই দুটো জিনিস কিন্তু একটু টেকনিক্যালিটিস এর মধ্যে যাচ্ছি, কিন্তু সহজ ভাষায় বলবো। বিই স্ট্যান্ডস ফর বাজেট এস্টিমেটস এবং আরই স্ট্যান্ডস ফর রিভিশন এস্টিমেটস আর রিভাইজড এস্টিমেটস বলা হয়। ঠিক আছে, এই রিভাইজড এস্টিমেট জিনিসটা কি আর বিই জিনিসটা কি, বাজেট এস্টিমেটটা কি? ধরো আজকের কারুর 1 তারিখে টাকা ঢোকে, ঠিক আছে, ধরতে পারো ধরো আজকের শৈলাজ 1 তারিখে 50,000 টাকা কোন একটা জায়গায় চাকরি করে, সে 50,000 টাকা মাইনে পায়, মাসের 1 তারিখে টাকাটা ঢুকে যাচ্ছে। তো শৈলাজ কি করছে, শৈলাজ তার পুরো মাসের হিসাবটা সেইভাবেই রাখছে, যে আমি এত টাকা এখানে খরচ করবো, এই করবো, এই করবো, এরকম একটা হিসাব রাখছে। দেখা গেল মাসের মাঝামাঝিতে এসে এমন কিছু একটা আনফোর্সিং ঘটনা ঘটে গেল, যেখানে তার সেই প্ল্যানিংটাকে চপাট করে দিল, যেটাকে আমরা কন্টিনজেন্সি বলে থাকি, যে এমার্জেন্সি। তখন কিন্তু তার যে শৈলাজের যে এস্টিমেশন ছিল সেটাকে রিভাইজ করতে হবে আবার। ওকে, তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে যখনই বাজেটের কথা বলছি, তুমি ভেবে রাখছো যে হ্যাঁ এত কোটি টাকা দিচ্ছে মানে দিয়ে দিচ্ছে এরকম নয়, পুরোপুরি স্যাংশন করে দিচ্ছে এরকম নয়। যদি দেখা যায় যে 6 মাসের মধ্যে কিন্তু সেখান থেকে টাকা অর্ধেকও করে দিতে পারে, আবার টাকা জিরো করে দিতে পারে। প্রজেক্টটাকেই
বাতিল করে দিতে পারে। আমরা যেটা করে থাকি, শৈলজার এক্সাম্পল দিয়ে বললাম, শৈলজা এমন কিছু হলো যে ও প্ল্যানিংটা চপাট হয়ে গেল, ও অনেক কিছু জিনিস যেগুলো ও হয়তো করতো সেটা ওরা করলো না। তো সেইভাবে দেখি 1.83 লক্ষ কোটি টাকা 2021-22 এগ্রিকালচারাল সেক্টরের জন্য বরাদ্দ হয়েছে, ঠিক আছে। টোটাল অ্যালোকেশন যেটা 2020-21 1.34 লক্ষ কোটি টাকা ছিল, সেটা এবছর 1.23 লক্ষ টাকা হলো, উইচ ইজ 8% ডিক্লাইন, 8% কমিয়ে দেওয়া হলো। এবং দুটোই কিন্তু বিই মানে হচ্ছে বাজেট এস্টিমেট। বাজেটে বলা হয়েছিল 2020-21 বাজেটে বলা হয়েছিল আমরা এগ্রিকালচারে 1.34 লাখ কোটি টাকা, লক্ষ কোটি টাকা ইনভেস্ট করব, কিন্তু আদতে তাই হয়নি। 2020-21 1.16 লক্ষ কোটি টাকা ইউজ করা হয়। তাহলে এই বাদ বাকি যে 18 লক্ষ টাকা রয়েছে, 18 লক্ষ কোটি টাকা রয়েছে, গেল কোথায়? এটাকে সরকার কিন্তু টেনে নিয়েছে। সরকার বলেছে যে লাগবে না। এই আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এগ্রিকালচারে এত টাকা ইনভেস্ট করার দরকার নেই। আমি বাজেট এস্টিমেটে 1.34 লক্ষ কোটি টাকা বলেছি, কিন্তু ঠিক আছে, দেখা গেল অ্যাকচুয়ালি 1.16 লক্ষ কোটি টাকা পাঠিয়েছে। তার মানে আমি যদি বলি যে আজকে 1.23 লক্ষ কোটি টাকা এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করা হয়েছে, মানে 1.23 লক্ষ কোটি টাকা হবে এরকম নয়। দেখা গেল 6 মাস পর ওটা 1 লক্ষ টাকা, মানে 23 লক্ষ টাকা তো সরিয়ে দিল, 0.3 হয়তো সরিয়ে দিল, তখন 1 লক্ষ কোটি হয়ে গেল। সো এটা ম্যাক্সিমাম, হ্যাঁ, এটা ম্যাক্সিমাম যে এতটা খরচ করা যাবে। তো বিই ইজ নট ইকুয়াল টু আরই। তাহলেও যদি আমি শুধুমাত্র বিই বা বাজেট এক্সপেকটেশনটাকে অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো 8% টোটাল ডিক্লাইন হয়েছে। যেটা 1.34 লক্ষ টাকা ছিল, সেটা 1.23 লক্ষ কোটি টাকা হয়েছে। ক্লিয়ার? That brings us to the end of the discussion.